সরি শেয়ার দিয়ে দিন। হ্যাঁ আমার ফোনটা শেয়ার দিন। সরি ফোনটা দেন। এই পাইছি। শুনছেন? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আমরা দেখতেই পাচ্ছি চলে আসলাম আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি যখনই কোনো চাকরির পরীক্ষার্থী আমি তো জিজ্ঞেস করা হয়, কথা বলা হয়, যেহেতু চাকরির বাজারে ক্লাস নেই, অনেকের কাছে বর্তমানে প্রিয় একটি প্ল্যাটফর্ম হয়ে যাচ্ছে জব মাস্টার। সো চলে আসলাম আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম জব মাস্টারে। দেখতেই পাচ্ছেন পেছনে কি লেখা আছে, যেখান থেকে প্রশ্ন একটি দুইটি থাকেই। আধুনিক যুগ, বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এই বাংলা সাহিত্যের আধুনিক যুগ পড়তে গেলে আসবে রবীন্দ্রনাথ, আসবে নজরুল। তাহলে যে কোনো প্রশ্ন, যে কোনো পরীক্ষার প্রশ্নে নজরুল বা রবীন্দ্রনাথ ছাড়া কি প্রশ্ন সম্পূর্ণ হয়? হয় না। তো আমরা আলোচনা করব এই সব কিছু বিষয় নিয়ে। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন থাকবে যেগুলো থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। সঙ্গে থাকুন জব মাস্টারের, ইনশাল্লাহ ভালো একটা ক্লাস পেতে যাচ্ছেন। আমি এতটুকু বলতে পারি, আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন যেগুলো আসে এগুলো তো সমাধান হবেই, তার বাইরে প্রশ্ন রিলেটেড মনে রাখবেন, চাকরির পরীক্ষায় দুই ভাবে প্রশ্ন আসে। একটা আসে বিগত বছর যেভাবে আসে, আরেকটা আসে প্রশ্নের ধাঁচ অনুসারে, অর্থাৎ এখান থেকে কোন ধরনের প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমরা পুরোটা আলোচনা করব। সো এই যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ, কোন যুগ? আধুনিক যুগ সম্পর্কে আমরা জানি, যুগ বিভাগটা তো আমরা সবাই জানি যে তিনটা যুগে যদি ভাগ করা, প্রধান তিনটা যুগে ভাগ করা হলে একটা হয় প্রাচীন, একটা হয় মধ্যযুগ, এবং আরেকটি কোন যুগ? আধুনিক যুগ। ওকে, আমি বলেছিলাম যে একটা যুগের যেখানে শেষ সেখান থেকে আরেকটা যুগের শুরু, অর্থাৎ একটা যুগের যেখানে শেষ সেখান থেকে আরেকটা যুগের শুরু। আমরা জানি প্রাচীন যুগের সময়সীমা 650 থেকে 1200। তো একটা কথা আমি আপনাকে বলেছি, যেখান থেকে একটা যুগের শেষ সেখান থেকে আরেকটা যুগের শুরু। তার মানে মধ্যযুগের শুরুটা কোথা থেকে? এই যে 1201 থেকে 1800 পর্যন্ত মধ্যযুগ। এবার খেয়াল করেন, তাহলে আধুনিক যুগের শুরুটা কোথা থেকে হবে? যে 1801 থেকে, আর আধুনিক যুগটা বর্তমান পর্যন্ত চলছে। সো আজ আমরা আলোচনা করব এই যে গুরুত্বপূর্ণ আধুনিক যুগ আছে, এটা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ বেস্ট কিছু পেতে যাচ্ছেন। ওকে ফাইন। সো আমরা প্রথমে চলে যাই। প্রথমে দেখেন একটা প্রশ্ন আছে, এটা কেন নেওয়া হচ্ছে, যিনি আমাদের শ্রদ্ধেয় আপনারা ক্লাস করেছেন নিয়ামুল স্যার আজকে চমৎকার একটা স্লাইড বানিয়েছেন। ঠিক আছে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিচার ইন বাংলা লিটারেচার, সাহিত্যের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টিচার। তিনি স্লাইডটা বানিয়েছেন, খুব সুন্দর করে বানিয়েছেন। দেখেন প্রশ্নটা কি দিয়েছেন তিনি। প্রশ্নটা দিয়েছেন যে এটা আসছে প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষা 2012-তে আসছে। প্রশ্নটা খেয়াল করে একটু। কাটাকুঞ্জে বসে তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এখানেই শেষ না, পরে এটা আরো শোনো। গাহিমালা গাথেমালা কণ্ঠে মোর জ্বালা, সর্বাঙ্গে দংশিল মোর নাগ বালা। খেয়াল করেন, যখন কারক করেন তখন দেখেন প্রশ্ন আসে সর্বাঙ্গ দংশিল মোরে নাগবালা। এখানে কোন কারক? মানে এই যে কবিতাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আপনি উত্তর করে ফেলুন
প্রথমেই আপনি একটু উত্তর করে ফেলুন যেটা কোন কবিতার অংশ, কোন কবিতার অংশ, এবং আমি টেকনিকে শেখাই দিব যে কবিতা থেকে লাইন আসলে কিভাবে বুঝতে পারবেন এটা কোন কবিতার। আপনি প্রাথমিকভাবে উত্তর করে ফেলুন, ঠিক আছে? কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। ধরেন আমি দুইটা লোককে নিলাম, ঠিক আছে? একটা লোকের অনেক টাকা পয়সা, অনেক টাকা, ঠিক আছে? আরেকটা হলো টোকাই, যে রেল লাইনের বস্তিতে আছে। সে কোথায় আছে? রেল লাইনের বস্তিতে। একজনের কাছে অনেক টাকা, আরেকজন রেল লাইনের বস্তিতে। এখন এই যে যার অনেক টাকা, ঠিক আছে, তাকে দেখে এই বস্তির টোকাইটা বলছে কাটাকুঞ্জে বসে তুই, অভিশাপ দিচ্ছে, কাটাকুঞ্জে বসে তুই গাথিবে মালিকা, দিয়া গেনু ভালে তোর, ভালো মানে কি? কপাল তোর বেদনার টিকা। একটা জিনিস মনে রাখবেন, এই যে কবিতাটা এটা কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটা কবিতা, দারিদ্র। এই দারিদ্র কবিতার অংশ, ঠিক আছে? দারিদ্র কবিতার অংশ। এখন এই দারিদ্র কবিতাতে অনেক ধরনের প্রশ্ন আসে। যদি প্রশ্নে আপনি দেখতে পান, ঠিক আছে, বেদনা, দুঃখ, কষ্ট, দারিদ্র, চোখ বন্ধ করে নজরুলের দারিদ্র কবিতাকে টিক মেরে দিবেন, ঠিক আছে? তার মানে দেখতে পাচ্ছি প্রশ্ন অপশনগুলো দেখি, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ ফজলুল করিম, নাকি মোহিতলাল মজুমদার, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর আমরা পেয়ে যাচ্ছি কি? কাজী নজরুল ইসলাম। দেখেন এখানে বেদনা শব্দটা উল্লেখ আছে, এই যে, ঠিক আছে? সো এই যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কাটাকুঞ্জে বসে তুই গাথিবি মালিকা, দিয়া গেনু ভালে তোর, কপালে তোর বেদনার টিকা, ঠিক আছে? এইখানে কোন কবিতার? এটা হচ্ছে দারিদ্র কবিতার। কোন কবিতার? দারিদ্র কবিতার, ঠিক আছে? এবার আমরা দেখি পরেরটা কি আছে। যারা সঠিক উত্তর করেছেন তাদের থ্যাংক ইউ। আসলে একটা ভালোবাসা দিতে হয় আপনাদেরকে যারা সঠিক উত্তর দিয়েছেন। এই যে একটা লাল ভালোবাসা দিয়ে দিলাম, ঠিক আছে? লাল ভালো। ও হ্যাঁ, আরেকটা কথা, যারা যারা আজকের ক্লাসটি করছেন, প্রত্যেকে ক্লাসটা শেয়ার দিবেন, কারণ এইটা এখন একবার করবেন, পরবর্তীতে আরেকবার করবেন। আধুনিক যুগের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাছে আমি বলছি। জাকিয়া সুলতানা, নজরুল, থ্যাংক ইউ। মুসাম্মদ বর্ষা, স্যার তো দেখি এখানেও, হ্যাঁ, জব মাস্টার ওয়ান অফ দ্য আমার প্রিয় একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে দারুণ দারুণ শিক্ষক আছেন, আর আপনাদের কথা চিন্তা করে প্ল্যাটফর্ম। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো দেখছি বগুড়া থেকে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আশা করি এটা যারা উত্তর করেছেন থ্যাংক ইউ। তো এখন যে পরের প্রশ্নটা আছে, যে এই যে দেখেন যে নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কি? আসলে আপনি যদি নৌকাডুবি বুঝতে চান, কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা সিনেমা হয়েছিল, নাম ছিল লাপাত্তা লেডিস, তাই না? ইন্ডিয়াতে সিনেমা হয়েছিল লাপাত্তা লেডিস। এই লাপাত্তা লেডিসের কাহিনীটা কি ছিল? কাহিনীটা ছিল হচ্ছে যে আপনার হচ্ছে ট্রেনের ভিতরে, যখন ট্রেন চলে, এই ট্রেনের ভেতরে হচ্ছে বউ অদল বদল হয়ে যায়। ওকে, বউ অদল বদল হয়ে যায়, তাই না? এই নৌকাডুবি ঠিক তাই, ঠিক আছে? সো নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ কি? উত্তর করুন। অপশন হচ্ছে গল্প, নাটক, উপন্যাস। আমি কথা দিচ্ছি আপনাকে, এই যে রবীন্দ্রনাথের যত উপন্যাস আছে যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আমি আপনাকে একটা টেকনিকে শিখাই দিব। এই স্লাইডের পরে একটা টেকনিকে শিখাই দিব। আমি আপনাকে মনে রাখার তথ্য দিয়েছি। নৌকাডুবি হচ্ছে ধর ওই লাপাত্তা লেডিসের মতো কাহিনী, অদল বদলের কাহিনী, ঠিক আছে? এটা ডিটেলসে আমি আপনাকে বলবো। প্লাস এই যে ধরনের প্রশ্নগুলো আছে এটা আমি আপনাকে সহজ করে দিব। আপনি শুধু উত্তর করুন, ঠিক আছে? ওকে, সঞ্জিদা, ওকে, শামীম রাজা উপন্যাস, জাকিয়া সুলতানা, সঞ্জিদা আক্তার উপন্যাস। ওকে, আমরা দেখি কি হয় আসলে। গিয়াসউদ্দিন স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন গিয়াসউদ্দিন? বাবার রাজকুন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামীম রাজা, বউ, আচ্ছা, বউ অদল বদল তো আসলে আঞ্চলিক ভাষায় বললাম, মানে আপনার বোঝার সুবিধাটা যেটা মনে থাকে আর কি, ঠিক আছে? সাহিত্য ইজ ফান, যদি এটা ভালো করে মনে রাখা যায়। ওকে, সো শাবনীল শর্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়াও, 250 জন আমাদের সাথে যুক্ত আছে। দেখি আমরা কি হয়, অনেকেই উত্তর উত্তর করছেন। এটা কি? বেসিক্যালি একটা উপন্যাস। এখন যদি আপনার প্রশ্ন আসে, যে প্রশ্নটা যদি আসে আপনার হচ্ছে যে এই যে রবীন্দ্রনাথের যে আরো উপন্যাস আমি কিভাবে শিখতে পারি, এটার জন্য আমরা একটু দেখি কিভাবে শিখতে পারি। ওকে, একটু দেখি। চলে গেছে এনে দিয়ে।
এটা ওকে, এখন আমার একটা ইয়ে লাগবে, ফাঁকা স্পেস লাগবে এখানে গেলে। এটা ওইটা ওকে। সো আমরা দেখি, এখন আপনি একটু নোট করে ফেলবেন যে রবীন্দ্রনাথের উপন্যাস, ঠিক আছে, যেহেতু আপনার শুধু তো আপনার নৌকাডুবি থেকে তো প্রশ্ন আসবে না, এর পাশাপাশি আর অনেক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। সো এটা কিভাবে আপনি সহজে টেকনিকে শিখবেন। সো আপনি লিখে ফেলেন রবীন্দ্রনাথের উপন্যাস। এটা মনে হয় এই কালিটা বোঝা যাচ্ছে না, আমি দেখি সাদা দিয়ে লিখছি। সাদা লিখবো না কালো? সাদা। ওকে, সো আপনি লিখে ফেলেন রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, উপন্যাস, ঠিক আছে, উপন্যাস, উপন্যাস। আসলে খুব সহজে পড়তে পারি। ধরেন দুইটা বোন, ঠিক আছে, কারা? দুইটা বোন, দুই বোন, এভাবে লিখে ফেলেন, দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে, দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে, কি করে? যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গেল, বউ ঠাকুরানীর হাটে গেল, ঠিক আছে, বউ ঠাকুরানীর হাটে গেল। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে দুইটা বোন যোগাযোগ করে কোথায় গেল? বউ ঠাকুরানীর হাটে। সেখানে গিয়ে তারা, সেখানে ঠিক আছে, একটু লিখে ফেলি, সেখানে গিয়ে তারা 4 অধ্যায়ের একটি শেষের কবিতা কিনলো, ঠিক আছে, শেষের কবিতা কিনলো। বাড়ি ফেরার পথে কি কাহিনী শেষ হইল না শেষ, তাই না? বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে, কোথায়? নৌকা ডুবিতে তাদের চোখের বালি গোড়া নামের মেয়েটি মালঞ্চ রোগে মারা গেল। সো খুবই সুন্দর একটি কাহিনী। এই কাহিনীটা দেখলে আমরা আশা করি খুব ভালো করে পাবো, ঠিক আছে। যেমন বললাম, এই যে দেখেন, দুই বোন, রবীন্দ্রনাথ উপন্যাস মনে রাখার জন্য একটা ছোট্ট কনসেপ্ট মনে রাখলেই হয় যে বোন হচ্ছে কয়টা? বোন হচ্ছে দুইটা। চমৎকার, দুই বোন ঘর থেকে বাইরে গেছে। তাহলে কারা কারা গেল? এই যে দুইটা বোন ঘর থেকে বাইরে গেল। সো ঘরে বাইরে গিয়ে কি করলো? যোগাযোগ করলো, তাই না? তারা কি করলো? যোগাযোগ। ওকে, দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে কোথায় গেল? বউ ঠাকুরানীর হাট, ঠিক আছে। ধরেন একটা মহিলাদের হাট, যেখানে শুধু মহিলারা জিনিসপত্র কেনা বেচা করবে, ঠিক আছে। বউ ঠাকুরানীর হাটে গেল, সেখানে গিয়ে তারা 4 অধ্যায়ের একটি শেষের কবিতা, মানে একটা কবিতা কিনছে যেটা শেষের কবিতা, যেটা অধ্যায় ছিল 4টা। সো 4 অধ্যায়ের একটি শেষের কবিতা কিনলো। এখন বাড়ি ফেরার পথে কেনাকাটা শেষ, খোদা হাফেজ সোনার বাংলাদেশ। সো কেনাকাটা যখন শেষ হয়ে যায়, তখন সে কি করবে? সে ফিরে আসবে। ফেরার পথে নৌকা ডুবে, এখন নৌকাটা ডুবে গেছে। কি? নৌকা ডুবে গেছে। নৌকা ডুবিতে তাদের চোখের বালি, ঠিক আছে, তাদের চোখের বালি, ঠিক আছে, যারা তারা দেখতে পারে না, তাদের চোখের বালি গোরা নামের মেয়েটি। মাথায় রাখতে হবে, রবীন্দ্রনাথের একমাত্র রাজনৈতিক উপন্যাস হলো গোরা। গোরা নামের মেয়েটি মালঞ্চ রোগে মারা গেল। কোন রোগে মারা গেল? মালঞ্চ রোগে। সো আমরা একটু লিখে ফেলি যে দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গেল। চমৎকার, একদম লিখে ফেলছে সেতু পারভিন, সেতু সরকার, আশফিকা কবির, পুরোটাই লিখে ফেলছে। ওয়াও, আপনাদের তো উপস্থিতি খুবই চমৎকার। থ্যাংক ইউ, থ্যাংকস এ টন। আমার পক্ষ থেকে সবার জন্য থাকলো লাল গোলাপের ভালোবাসা, ঠিক আছে। চমৎকার চমৎকার লিখে ফেলেছে। ওকে, ফাইন। সো দেখতে পাচ্ছি যে এখানে যা যা আছে এগুলা হচ্ছে আমার রবীন্দ্রনাথের উপন্যাস। সো আমাকে একটু জানাবেন যে এটা লেখা শেষ কিনা, লেখা ডান হয়েছে কিনা, একটু আমাকে জানাবেন সবাই। চমৎকার, অনেকগুলা ভালোবাসা যারা দিয়েছে, থ্যাংক ইউ। রিয়েক্ট দিয়ে দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, সালেকুর রহমান, থ্যাংক ইউ মামা, কেমন আছেন?
ভালো। ওকে ওকে, সো থ্যাংক ইউ। হ্যাঁ, সো আমরা এটা দেখতে পাচ্ছি রবীন্দ্র উপন্যাস আমরা এইভাবে মনে রাখতে পারি, ঠিক আছে, এভাবে কিন্তু মনে রাখতে পারি। ওকে, থ্যাংক ইউ। এটা লেখা শেষ হয়েছে কিনা একটু ডান লিখে জানান, যে লেখাটা আপনার শেষ হয়েছে কিনা একটু ডান লিখে জানান আমাদেরকে। সালেকুর রহমান, থ্যাংক ইউ মামা, কেমন আছেন? ওকে, চমৎকার। বাবার রাজকোনা লিখে ফেলছে। আচ্ছা, আমি একটু জানতে চাই বাবার রাজকোনা আপনার আসল নামটা কি আসলে? হ্যাঁ, নামটা একটু জানতে চাই। সো আমরা একটু লিখে ফেললাম টেকনিক সম্বন্ধে, মানে ক্লাসের টেকনিক থাকবে। এখন শুধু প্রশ্ন সলভ করলে তো হবে না, এর পাশাপাশি কোনগুলা থেকে প্রশ্ন আসতে পারে এটা তো থাকতে হবে। সো এখান থেকে এইভাবে আমরা প্রশ্নগুলো পাবো। সো এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে কোথায়? ওকে, সো আমরা একটু দেখি পরের প্রশ্ন। সো কামিং আপ নেক্সট, সুবচন নির্বাসনে একটা বিখ্যাত নাটক, ঠিক আছে, সুবচন নির্বাসনে। এই নাটকের রচয়িতাটাকে? সৈয়দ শামসুল হক, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আলদিন, নাকি কল্যাণ মিত্র? ঠিক আছে, চাকরির পরীক্ষায় সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, 4টা প্রশ্নের ভিতরে একটা উত্তর থাকে। এটা খুব মজার একটা জিনিস, ঠিক আছে। তার মানে একটা উত্তর করলে 25% পসিবিলিটি থাকে, সম্ভাবনা থাকে। সো আপনি উত্তর করুন, সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সৈয়দ শামসুল হক, আব্দুল্লাহ আল মামুন, সেলিম আলদিন, কল্যাণ মিত্র। প্রধান শিক্ষক 2012 সালে চলে আসছে। একজন প্রশ্ন করেছেন, ভাইয়া আমি জব মাস্টারের ক্লাসগুলো নিয়মিত দেখি। ইয়েস, আপনি নিয়মিত অবশ্যই ক্লাস দেখবেন। আর কারণ হচ্ছে আমার বলছে না, রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছে যে নানা কবি ঢালে পানি নানা দিক হতে, প্রকৃতির ঐক্যতান স্রোতে। সো এক একজন এক্সপিরিয়েন্স শিক্ষক, ভালো ভালো শিক্ষকরা পড়াচ্ছে, আপনি পড়বেন, সমস্যাটা কোথায়, তাই না? সো জব মাস্টার ইজ ইয়েস, নাইস ওয়ান। ওকে, ফাইন। সো আমরা দেখি যে এই যে সুবচন নির্বাসনী নাটকটির রচয়িতাকে। ওকে, এই নাটকটা সম্পর্কে যদি একটা লাইন বলি তাহলে খুব সহজে বোঝে। ধরেন একজন স্কুল শিক্ষক, ঠিক আছে, একজন স্কুল, কিভাবে লিখি, একজন স্কুল শিক্ষক, ঠিক আছে, এটা আচ্ছা, এটা হচ্ছে ধরেন আমি কি বলি, আচ্ছা, এই যে স্কুল শিক্ষক। এখন এই যে স্কুল শিক্ষক, আমরা বেসিক্যালি জানি যে স্কুল শিক্ষকরা কি হয় আসলে, তারা সবসময় ক্লাসে সততা, ঠিক আছে, সততা, কিভাবে সৎ থাকতে হবে, কিভাবে ভালো গুণের অধিকারী হতে হবে, যে এই বিষয়গুলো আমাদের শিক্ষা দেন, ঠিক আছে, তাই না? তো এই স্কুল শিক্ষকের একটা ছেলে হলো খোকন, ঠিক আছে, খোকন, ঠিক আছে। আবার এই যে খোকন আছে, খোকনের বন্ধু হলো তপন, খোকনের বন্ধুকে তপন। দেখেন, আপনি বাংলাটা কিন্তু ম্যাথের মতো শিখতে পারেন। কিভাবে দেখাচ্ছি, এই যে এই যে স্কুল শিক্ষকের ছেলে খোকন, খোকনের বন্ধু তপন। আর স্কুল শিক্ষক কি শিখাচ্ছে? সততা, সৎ, ঠিক আছে, ভালো থাকতে হবে। এখন এই খোকন সেকেন্ড ক্লাসে পাস করে, ঠিক আছে, ধরেন দ্বিতীয় শ্রেণীতে পাস করার পরে, ঠিক আছে, সে সাধারণ একটা চাকরির জন্য হন্যে হয়ে খুঁজে। আর এই যে তপন যে আছে, সে থার্ড ক্লাস পায়, ঠিক আছে, সে তৎকালীন সময়ে থার্ড ক্লাস পায়। থার্ড ক্লাস পেয়ে একদম ভিআইপি চাকরি নিয়ে বসে থাকে। কারণ কি? সে অন্যের মাধ্যমে, ঠিক আছে, অন্যের মাধ্যমে যাই হোক ঘুষ দুর্নীতি এসব করে সে চাকরিটা পায়। তাহলে এখানে পরাজয়টা কার হয় আসলে? পরাজয়টা হয় আসলে এই যে সততার পরাজয়। কিসের পরাজয়? সততার পরাজয়। সো এই যে সুবচন নির্বাসনী নাটকটা, এই নাটকটার মূল বিষয়বস্তু কি? এই যে আমাদের সমাজে যে দুর্নীতি আছে, ঘুষ আছে, এইটার বিরুদ্ধে লেখা নাটক। এবং স্কুল শিক্ষক যিনি আছেন, তার ছেলে খোকন একটি চরিত্র, তপন একটি চরিত্র, মূল চরিত্র স্কুল শিক্ষক। সো লিখেছেন কে? লিখেছেন হচ্ছে আব্দুল্লাহ আল মামুন। এখন আপনি ভুলে যেতে চাইলেও আর ভুলতে পারবেন না, কারণ কি? আপনার মনে থাকবে যে এই যে জব মাস্টারের ক্লাসে দুর্বার স্যার বলছিল, কি বলছিল? ওই যে স্কুল শিক্ষক থাকবে, সে সততার শিক্ষা দিবে এবং আপনার হচ্ছে ওই যে তার ছেলে হচ্ছে খুব কষ্ট করে সাধারণ চাকরি পায় এবং দুর্নীতি ঘুষ খেয়ে তপন তার বন্ধু খুব ভালো চাকরি পায়। এখানে পরাজয়টা হয় কিসের? সততার। সো আপনি ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। ভালো উত্তর, সঠিক উত্তর কারা কারা দিয়েছিলেন? সঠিক উত্তর দিয়েছিলেন আমাদের সরি, জাকিয়া সুলতান, আপনার সঠিক হয়নি। সেতু সরকার, আসসালামু আলাইকুম। আশফিকা কবির সঠিক উত্তর দিয়েছিলেন। শামীম রাজা সঠিক উত্তর দিয়েছেন। রুমান আক্তার, ভাই, ইয়েস, দ্যাটস ইট। ইয়েস, আব্দুল আল মামুন, হ্যাঁ, সঠিক উত্তর তিনি। সো এখন আমি যদি কাহিনীটাও বলি, কাহিনীটা কিন্তু আপনাকে তো পুরো নাটকটা আমি পড়াই দিতে পারবো না, বাট আমি আপনাকে কনসেপ্ট দিয়ে দিলাম। যদি আসে ঘুষের বিরুদ্ধে কোন নাটকটা লেখা হয়, আপনি বলবেন আব্দুল্লাহ আল মামুনের সুবচন নির্বাসনে। সো আপনি সঠিক উত্তরটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো দেখি আমরা একটু সামনের প্রশ্নে চলে যাই। এটা আশা করি আপনার ক্লিয়ার হয়েছে, তাই না?
সো কামিয়ান নেক্সট পরেরটাতে চলে যাই। পরেরটা হচ্ছে সাত নরিহার, ঠিক আছে, সাত নরীর হার এই কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? কোন কবির রচনা? উত্তর করি আব্দুল মান্নান সৈয়দ। আমরা আরেকটা জিনিস কিন্তু জেনে নিব যে আব্দুল মান্নান সৈয়দের একটা ডাক নাম আছে অশোক সৈয়দ নামে, তাই না? ওকে, আব্দুল মান্নান সৈয়দ, আবু জাফর উবাইদুল্লাহ, বেলাল চৌধুরী, নির্মলন্দ গুণ। আমরা চারটা অপশন দেখি, প্রায় কাছাকাছি, একটু উত্তর করার চেষ্টা করি যে সাত নরিহার কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? কোন কবির রচনা? সবাই উত্তর করব। ওকে, চমৎকার, একজন আরেকজনকে মেনশন করে দিচ্ছেন, নাইস, দ্যাটস আ নাইস ওয়ার্ক, থ্যাংক ইউ। ওকে, চমৎকার, একটু উত্তর করার চেষ্টা করব, সবাই একটু উত্তর করার চেষ্টা করব। একটু উত্তর করার চেষ্টা করি। ওকে, সো দেখি একটু উত্তর করার চেষ্টা করি যে কারা কারা উত্তরটা পারি, সঠিকভাবে পারি কিনা একটু দেখবো। চমৎকার, ক্লিয়ার, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আবু জাফর উবাইদুল্লাহ, মুসাম্মদ বর্ষা জাগে। ওকে, ফাইন। এটা হচ্ছে সাত নরিহার আসলে কাব্যগ্রন্থ কার লেখা আমরা জানি, এটা হচ্ছে আবু জাফর উবাইদুল্লাহ লেখা, ঠিক আছে। কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ। সো এটা সঠিক উত্তর হিসেবে আমরা করে ফেলবো কি আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর ওবায়দুল্লাহ। ওকে, সো এবার আমরা দেখি, যেহেতু কাব্যগ্রন্থ এটা নিয়ে আমি বেশি আলোচনা করছি না। 23 নাম্বার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কি বলবো উপন্যাস, ঠিক আছে। সেটা হলো যে 23 নাম্বার চলচ্চিত্র, 23 নাম্বার তৈলচিত্র, ঠিক আছে। বিখ্যাত, খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত, খুবই বিখ্যাত একটি উপন্যাস, ঠিক আছে, বিখ্যাত একটি উপন্যাস। এখানে উপন্যাসের কাহিনী আমি বলবো, কিন্তু আপনার হচ্ছে প্রথমে উত্তরগুলা করে ফেলতে হবে, একটু কমেন্ট করে ফেলুন। চমৎকার চমৎকার চমৎকার, দেখি উত্তরটা কি হয়। ওকে, মাহিন আরেফিন অর্পণ, আসসালামু আলাইকুম সালাম। অর্পণ কেমন আছো? আঞ্জু আরা খাতুন, উত্তর বি। ওকে, 23 নাম্বার তৈলচিত্র। তৈলচিত্র মানে বুঝি আমরা, তৈলচিত্র মানে কি ছবি, তাই না? আমি তিনটা ক্যারেক্টার লিখছি, আচ্ছা তিনটা, এটাও আমি একটু ম্যাথের মতো বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। ধরেন আমি এখানে একটা চরিত্র নিলাম, ঠিক আছে, যে চিত্রকর বা চিত্রশিল্পী যার নাম হচ্ছে জাহেদ, ঠিক আছে, জাহেদ। এখানে জাহেদকে নিলাম। এখন এই পাশে হচ্ছে জামিল নামে একটা ক্যারেক্টার নিলাম, জামিল, ঠিক আছে, জামিল। আর এখানে নিলাম জামিলের বোন, ঠিক আছে, জামিলের বোন যার নাম হচ্ছে ছবি, ঠিক আছে, ছবি। এখন এই যে জাহেদ যে লোকটা আছে, তার কাজ কি? তার কাজটা হচ্ছে ছবি আঁকা। এখন সে ছবির ছবি আঁকে, লাইনটা খেয়াল করেন, ছবির ছবি আঁকে। এখন ছবির ছবি আঁকে মানে কি? এই যে ছবি নামে যে নায়িকাটা আছে এখানে, এই নায়িকার ছবি আঁকে। এখন এই ছবি আঁকার মাধ্যমে সে তার নিজের জীবনের মানে জীবন দর্শন খুঁজে পায়, জীবন দর্শন খুঁজে পায়। তো তার মানে এখানে আমরা বলতে পারি না একটা বিষয় যে, ঠিক আছে, চিত্রশিল্পীর, ঠিক আছে, চিত্রশিল্পীর, চিত্রশিল্পীর মনস্তত্ত্ব, ঠিক আছে, মনস্তত্ত্ব, মনস্তত্ত্ব। তারপর একটা জিনিস পাই যে নারী পুরুষের, নারী পুরুষের মানসিক বিষয়, মানসিক বিষয়, দুইটা জিনিস আমরা খুঁজে পাচ্ছি না এখানে। তার মানে এই যে 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটা লিখেছেন হচ্ছে আলাউদ্দিন আল আজাদ, ঠিক আছে, আলাউদ্দিন আল আজাদ। আলাউদ্দিন আল আজাদ এখানে জাহিদকে একজন চিত্রশিল্পী, জাহিদটাকে একজন চিত্রশিল্পী। এই চিত্রশিল্পী কার ছবি আঁকে? তার বন্ধু, তার বন্ধুর বোন ছবির ছবি আঁকে। এখন আসলে ছবিকে আমরা প্রেমিকা হিসেবে কল্পনা করতে পারি জাহিদের। এবং এই ছবি আঁকতে গিয়ে সে কি খুঁজে পায়? তার জীবনের দর্শন, জীবনের অনুভূতি, জীবন কত সুন্দর, এগুলা খুঁজে পায়। খুঁজে পাওয়ার পরে, ঠিক আছে, এটা সে ভাবতে শুরু করে। এখন কোনো কিছু না ভাবা মানে কি? ভাবা তো আর দৈহিক কোনো বিষয় না, অবশ্যই মানসিক বিষয়। তো এখানে বলছে এই চিত্রশিল্পীর মনস্তত্ত্ব, নারী পুরুষের মানসিক বিষয়। সো 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটা কার রচনা? আলাউদ্দিন আল আজাদের। সেখানে হচ্ছে মূল বিষয়বস্তু কি? চিত্রশিল্পীর মনস্তত্ত্ব, চিত্রশিল্পীর মনস্তত্ত্ব, চিত্রশিল্পীর মনস্তত্ত্ব এবং নারী পুরুষের মানসিক বিষয়। সো কারা কারা উত্তর হয়েছে জানতে চাই। ফারুক হোসেন, রাজু, সঞ্জিদ আক্তার। সো আমরা কাহিনীটাকে বুঝতে পেরেছি, একটু জানাবো, ঠিক আছে, জানাবো একটু। সঞ্জিদা আক্তার, আঞ্জুয়ারা খাতুন, সাথী রোমান আক্তার, ইভা, সাথী আক্তার, সাথী শামীম রাজা, সাথে সাথে অনেক কিছু লিখে ফেলছে, তাই না? চমৎকার। সো যারা সঠিক উত্তর করেছেন তাদের জন্য থাকছে আমার এই যে এইরকম একটি লাল ভালোবাসা, ঠিক আছে, লাল ভালোবাসা আপনাদের জন্য
থাকছে আমার মূল বিষয় হচ্ছে কি যে আপনার একটু সিরিয়াস হয়ে ক্লাস করতে হবে। আপনি যদি কোনো চাকরি পাইতে চান, ঠিক আছে, চাকরি পাইতে চাইলে একটা দীর্ঘ সময় আপনাকে একটা যুদ্ধের মাঝে যেতে হবে। এখন আপনি বলতে পারেন আপনি কাজ করেন, কাজে ব্যস্ত থাকেন, ঠিক আছে, ব্যস্ততাই শেষ কথা না, এর মাঝেও সময় বের করে নিতে হবে, ক্লাস করতে হবে, পড়তে হবে, নিজেকে আলাদা করে ডেভেলপ করতে হবে, তারা ছাড়া পারবেন না তো। সো থ্যাংক ইউ যারা ক্লাসটি মনোযোগী করছেন, ইনশাল্লাহ এখান থেকে প্রাইমারিতে অনেকগুলো কমন পাবেন। যাই হোক, সো আমরা এটার সঙ্গে আলোচনা করলাম, তাই না? এবার আমরা দেখি একটু বিজয়া। বিজয়া নাটকটির রচয়িতাকে, এবং বিজয়া যে হচ্ছে একটা নাটক, নাটকের নাম বিজয়া, কিন্তু এটা একটা উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেটা আমি বলবো, আগে আপনি উত্তর করেন বিজয়া নাটকটির রচয়িতাকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন, এখানে একটা মজার কাহিনী আছে যে আমাদের একজন অভিনেত্রী আছে জয়া আহসান, নাম শুনেছেন জয়া আহসান? এই যে জয়া আহসান, ঠিক আছে, একদম এভারগ্রিন, তার বিষয়ে একটা কথা আছে, তার বয়স 50-এর বেশি, কিন্তু সে কখনো বুড়ি হয় না, এখনো সুন্দর আছে। মানে জয়া সিনহা দেখলে এখনো মনে হয় তার বয়স 17 কি 18 হবে। যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতো, ঠিক আছে, সে লিখে লিখে যাইতো মেয়েটির বয়স 17 কি 18 হবে, এর বেশি হবে না, কারণ সে এইরকম নিজেকে ডায়েট করতে করতে, যাই হোক, কি খায় না খায় আল্লাহ মাহবুব জানে, এটাকে এইরকম। এই জয়া আহসান একটা সিনেমা করেছিল কলকাতায় গিয়ে, কলকাতায় গিয়ে সিনেমা করেছিল, এই সিনেমার জন্য কলকাতার চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। সেই সিনেমাটার নাম ছিল বিজয়া। বিজয়া, ঠিক আছে, সেই সিনেমাটার নাম কি ছিল? বিজয়া, ঠিক আছে। তো এটার সঙ্গে রিলেটেড অনেক কিছু আছে, আমি বলবো, সমস্যা না। সো বিজয়া নাটকটির রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, নাকি মীর মোশাররফ হোসেন? ওকে ফাইন, সবুজ ভালোবাসা, ওকে, যাই হোক। সো শামীমরা যা উত্তর দিয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেতু সরকার, শরৎচন্দ্র, আশফিকা কবির। আচ্ছা, আমরা হয়তো বা অনেকেই জানি যে এটা হচ্ছে শরৎচন্দ্রের লেখা, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে একটু শেখার মতো, ঠিক আছে। আমরা এটা কিন্তু মূলত মৌলিক নাটক না, বিজয়া কখনোই মৌলিক নাটক না। কেন মৌলিক নাটক না এটা বুঝতে হবে, হ্যাঁ, এটা মৌলিক নাটক নয়। কেন মৌলিক নাটক নয় আপনাকে জানতে হবে। আমরা জানি এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আছে, তার একটা উপন্যাস আছে দত্তা, তাই না? এই যে শরৎচন্দ্র যে উপন্যাসটা আছে দত্তা, এই দত্তা উপন্যাসের নাটক আমরা বেসিক্যালি কি করি, ধরেন যে কোনো একটা উপন্যাস হলে এটাকে যদি নাটকের রূপ দিতে চাই, তাহলে ওই নাটকের রূপটাই থাকে, ওই নামটাই থাকে। কিন্তু শরৎচন্দ্র এখানে একটু বুদ্ধি খাটাইছেন, এখানে তার উপন্যাসটার নাম দত্তা, কিন্তু এটার যখন নাট্যরূপ দেন, ঠিক আছে, নাট্যরূপ দেওয়ার সময়, নাট্যরূপটা যখন দেন, এই নাট্যরূপ দেওয়ার সময় নামটি দেন বিজয়া, নাটটির নামটি দেন বিজয়া। সো এখান থেকে আমি কয়েকটা প্রশ্ন পাচ্ছি। কি কি প্রশ্ন পাচ্ছি? যে আরো আরো অ্যাড করে নেই, যে বিজয়া নাটকটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু এইটার বিজয় নাটকের উপন্যাস কোনটি? উপন্যাস হচ্ছে দত্তা, আর দত্তা উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিজয়া। এখন যদি প্রশ্ন আসে, এই যে বিজয় নাটক, এর উপরে যে সিনেমা নির্মাণ করা হয়, এটার পরিচালক কে? কলকাতার কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে, কলকাতার কে? কলকাতার কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি। ওকে স্যার, আমি রুটি ভাজিয়ার ক্লাস করি, ঠিক আছে, চমৎকার, যেটাই করেন ক্লাসটা করেন মনোযোগ দিয়ে, শুধু আমার কথা শুনলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর বেসিক্যালি আমি একটা জিনিস বলি, যে এখানে আপনার বাংলা ক্লাস নিয়ামল স্যার করছেন না, উনি সুন্দর করে স্লাইডটা বানায় রাখছেন, মানে খুবই গবেষণা করে ভালো করে সিলেবাস, চমৎকার। মানে আমি সবসময় এখানে এসে ক্লাস নিয়ে খুব আনন্দ পাই, ঠিক আছে, খুব আনন্দ পাই। সো খুব ভালো লাগছে, আপনাদের কমেন্টও খুব অনেক অনেক কমেন্ট পড়ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমরা একটু দেখি, রায়হান বোরহান স্যারের সাথে একসাথে দেখতে চাই। ওকে, সমস্যা নাই, রায়হান স্যার উইল বি কাম একটু একটু পরেই। চমৎকার, কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি, ইয়েস, কৌশিক গাঙ্গুলি। সো আমরা একটু দেখি, আরে ফোনটা যে নষ্ট হয়ে যায় কেন বারবার করে। ওকে, সো আমরা একটু দেখি, সামনের দিকে একটু আগাই, তাই না? এবার দেখি, বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থটি কোন কবির রচনা? বাংলাদেশ স্বপ্ন দেখে, বাংলাদেশ স্বপ্ন দেখে, ঠিক আছে, বাংলাদেশ স্বপ্ন দেখে, এটা হচ্ছে কোন কবির কাব্যগ্রন্থটি, কোন কবির রচনা? ডক্টর আশরাফ সিদ্দিকী, সৈয়দ আলিয়া আল হাসান, না আলিয়া হাসান, শামসুর রহমান, সানাউল হক। আমি বলে দিচ্ছি, এখানে বলার কিছু নাই, এটা শামসুর রহমানের, ঠিক আছে। সো এটা শামসুর রহমানের। প্রশ্ন আসছিল হচ্ছে 2012 সালের প্রাইমারিতে, ঠিক আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে ফাইন। সো আমরা যেখানে উত্তর করা দাঁড়ানোর সেখানে দাঁড়াবো। সো এবার একটু উত্তর করি আমরা।
উত্তম পুরুষ, এই যে উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম, শওকত উসমান, আবু জাফর শামসুদ্দিন, বলাই চাঁদ মুখোপাধ্যায়। একটু উত্তর করে দেই, ঠিক আছে, উত্তর করে দেই। এবার দেখি বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের, বাংলাদেশ স্বপ্ন দেখে, ঠিক আছে, বাংলাদেশ স্বপ্ন দেখে, এটা হচ্ছে কোন কবির কাব্যগ্রন্থটি? কোন আশরাফ শামসুর রহমান সানাউল। আচ্ছা, আমি কাহিনী বলে দেবো, কাহিনী বলে দেবো, কোনো সমস্যা না, আপনি শুধু উত্তর করেন। উত্তর অনেকটার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে ফাইন, আমরা ওকে একটু দেখি এখানে, হ্যাঁ এটা আসলে কি হয় আমরা একটু দেখি। ওকে, সো উত্তম পুরুষ, আচ্ছা উত্তম পুরুষ নিয়ে বলতে গেলে আমরা একটু সামনের দিকে আসবো, হচ্ছে কলকাতা। কলকাতা আসবে। কলকাতাটা কেন আসবে, ঠিক আছে, ওই 20 শতকের দিকে কলকাতার যে মধ্যবিত্ত সমাজে, ঠিক আছে, মধ্যবিত্ত সমাজের যে ব্যর্থতা, এই মধ্যবিত্ত সমাজের ব্যর্থতা আসছে কোথায়? এই যে উত্তম পুরুষ উপন্যাসে। এবং এটার যে কেন্দ্রীয় চরিত্র আছে, এই কেন্দ্রীয় চরিত্র নিজেকে আসলে হিরো হিসেবে না, নিজেকে একদম ভিলেন বা হচ্ছে ভিলেনও না, ব্যর্থ হিসেবে উপস্থাপন করেছেন। সো আমার কথাটা মনে রাখেন যে কলকাতার মধ্যবিত্ত সমাজের ব্যর্থতা কোন উপন্যাসে আসছে? উত্তম পুরুষ উপন্যাসে। এই উপন্যাসের রচয়িতাকে? রশিদ করিম। সো আপনারা এটা একটু মাথায় রাখবেন, রশিদ করিম। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতাকে রশিদ করিম। সো রশিদ করিম যারা উত্তর করেছেন, থ্যাংক ইউ। উত্তম হলো রশিদ করিম, চমৎকার। রশিদ করিম, আশফিকা কবির, সিনথিয়া ইসলাম, ফারুক হোসেন রাজু, নীল অনুভূতি, উত্তম পুরুষ, উত্তম কুমার ভারতের একজন অ্যাক্টর। ইয়েস, অ্যাক্টর তো অবশ্যই। যেহেতু উত্তম কুমারের কথা বললেন, উত্তম কুমারের কথা আসলে একটা সিনেমার নাম আমি বলে দিই, যেটা দেখবেন, ঠিক আছে, নায়ক সিনেমা, ঠিক আছে, এই নায়ক সিনেমাটা দেখবেন, এটা খুবই সুন্দর এবং এটা উত্তম কুমারকে বোঝা যায়, কাল্ট ক্লাসিক। ওকে, সো আমরা দেখি পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন হচ্ছে তাপসী নাটকটি কে রচনা করেছেন? আমি বলে দেই, তাপসী নাটকটা যে রচনা করেছেন তার অন্য সব যে রচনা, এটা ম্যাথের মতো আমি শিখাই দিব, আপনি শুধু উত্তর করেন। তাপসী নাটকটি কে রচনা করেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, দ্বিজেন্দ্রলাল রায়, মীর মোশাররফ হোসেন, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? উত্তর করি আমরা একটু, একটু উত্তর করবো আমরা সবাই। একটু উত্তর করি, দেখি অনেকের উত্তর চমৎকার, আপনাদের উপস্থিতি দারুণ এবং কমেন্ট তো অনেক ভালো ভালো কমেন্ট করছেন, সঠিক উত্তর করছেন, চমৎকার। ওকে, এখন আসলে ধরেন আমি আপনাকে বললাম যে এই যে তাপসী নাটকটা কে রচনা করেছেন। এখন এই তাপসীটা তার একটা বিষয় আছে, এইটা ছাড়া, এই তাপসী নাটক ছাড়া এই যে যিনি রচনা করেছেন দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে, তার সকল নাটক কিন্তু একটা সিস্টেমে শেখা যায়। কিভাবে শেখা যায়? আচ্ছা, আপনি শুধু দ্বিজেন্দ্রলাল রেখে এখানে হিস্টোরিক, ঠিক আছে, ঐতিহাসিক, মানে ঐতিহাসিক নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের মতো কেউ রচনা করেন। যেমন আমি বললাম হচ্ছে শাহজাহান, ধরুন আমি বললাম হচ্ছে, এই যে খেয়াল করেন, আমি বললাম শাহজাহান, যখন আমি শাহজাহানটা বলছি, শাহজাহান কি নর্মাল মানুষ ভাই আমাদের মতো? হচ্ছে দুনিয়ার ফালতু শাসক ছিল, তারপর ঐতিহাসিক চরিত্র, তাকে কি বলা হয়? প্রিন্স অফ বিল্ডার্স, কারণ সে শাসনবাদ দিয়া বিল্ডিং বানাইছে, শুধু আমমহল, খাসমহল, শীষমহল, তাজমহল, ঠিক আছে, প্রেমিকার প্রতি ভালোবাসা উতলায় পড়ছে, এই জন্য লিখছে কি তাজমহলটা আসলে বলতে গেলে বলা যায় হচ্ছে, ধরেন তার 17 নম্বর সন্তান জন্ম দিয়ে মমতাজ মারা গেছে, এবং এইটা নিয়ে ভালোবাসার কি আছে? সে যদি এত ভালোবাসতো তাহলে এত সন্তানের দিকে সে যাইতো না। তারপরে হচ্ছে 3 মাস পর আবার একটা বিয়ে করে ফেলে। সো এগুলো মেকি ভালোবাসার লক্ষণ হলো তাজমহল, ঠিক আছে। তারপরে আমি যদি মেবার পতন, ঠিক আছে, ওই যে মেবার পতন যদি বলি, তাহলে আপনার মনে আছে রাজপুতদের কাহিনী। সো এটা একটা ঐতিহাসিক বিষয় নিয়ে নাটক রচনা করেছে ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায়। তারপর আমি যদি বলি হচ্ছে তারাবাই, দেখেন এই যে যদি তারাবাই বলি, এই তারাবাইটাও কিন্তু একটা বিখ্যাত ক্যারেক্টার, তাই না? বিখ্যাত ক্যারেক্টার। তারপর আমি যদি বলি হচ্ছে আপনার যে রাণা প্রতাপ সিংহ, ঠিক আছে, রাণা প্রতাপ সিংহ, এটাও একটা ঐতিহাসিক ক্যারেক্টার। তার মানে ঐতিহাসিক ক্যারেক্টার নিয়ে নাটক কে লিখেছেন?
দ্বিজেন্দ্রলাল রায়। তারপর আমি যদি বলি চন্দ্রগুপ্ত, ঠিক আছে, চন্দ্রগুপ্ত, আচ্ছা আমরা তো জানি, তাহলে চন্দ্রগুপ্ত কি ঐতিহাসিক ক্যারেক্টার, এইটা নিয়েও নাটক রচনা করেছেন কে, দ্বিজেন্দ্রলাল রায়। আমরা যদি বলো দুর্গা দাস, এই দুর্গা দাস নিয়েও, ঠিক আছে, দুর্গা দাস, এই দুর্গা দাস নিয়েও নাটক রচনা করেছেন কে, দ্বিজেন্দ্র। তাহলে এখানে আমি যদি বলি তাপসীর বাইরে গিয়ে যদি ঐতিহাসিক নাটক আসে, সবচেয়ে বেশি রচনা করেছে কে, দ্বিজেন্দ্রলাল রায়। শাহজাহান, তারাবাই, দুর্গা দাস, ঠিক আছে, সিংহল বিজয়, এই সবগুলো। থ্যাংক ইউ, খুব সহজে শিখতে পারলাম। ওকে ফাইন, ওকে ফাইন। যেমন আপনাকে যদি এখন আমি প্রশ্ন দিই, ধরেন সীতা, এই সীতা নাটকটি কে রচনা করেছেন? আচ্ছা সীতা কি নর্মাল কোনো ক্যারেক্টার? ঐতিহাসিক ক্যারেক্টার ভাই। তাহলে এইটাও রচনা করেছেন কে, দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়, ঠিক আছে, দ্বিজেন্দ্রলাল রায়। ওকে ফাইন। ওকে উত্তর হয়েছে, ওকে উত্তম পুরুষ উপন্যাসেই পাওয়া যাবে, রিয়েল লাইফে পাওয়া যায় না। ওকে ফাইন। আপনার তো কষ্ট কেন, আপনাকে কে তো কষ্ট দিছে? ওকে ফাইন। সো অনেকের উত্তর হয়েছে, একটু বলেন এটা বুঝতে পেরেছেন কিনা, একটু আমাকে জানান যে বুঝতে পেরেছেন কিনা। লুক দেখা ভালোবাসা না স্যার, ফেক লাভ। ইয়েস ডিএল রায়, ফেক লাভ, ভণ্ড সম্রাট, ফেক লাভ। এটা আসলে দ্যাটস এ ম্যাটার অফ ডিসকাশন, আলোচনা করা যায়। ওকে তপসে মাস ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি কবিতা। ইয়েস তপসে মাস ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতা। ওকে ফাইন। সো যারা যারা কমেন্ট করেছেন, আমি অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করেন। আর যদি শিখে থাকেন আপনি ছড়িয়ে দিতে পারেন, শেয়ার করে রাখতে পারেন, ঠিক আছে। সো আপনাদেরকে বলবো যেটা করতে পারেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আমি বিশ্বাসটা করতে পারি। থ্যাংক ইউ স্যার। সাইড প্লিজ। ওকে সাইড হয়ে গেলাম। আপনি লিখে ফেলুন শাহজাহান, মেবার পতন, তারাবাই, রতন সিং, প্রতাপ সিং, দুর্গা দাস, চন্দ্রগুপ্ত, সীতা, ভীষ্ম। ওকে ওকে সো আমরা দেখি, হ্যাঁ আশা করি লেখা শেষ। সো কামিং আপ নেক্সট, আমরা পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হলো, এ আমার ছোট ছেলে, ঠিক আছে, এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর 3 আগে কাক টাকা গ্রীষ্মের দুপুরে। পংক্তিগুলো কোন কবি রচনা? আহা কি চমৎকার কবিতা, পড়লেই ভালো লাগে, তাই না? যে এই যে এ আমার ছোট ছেলে যে নেই এখন, এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর 3 আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। পংক্তিগুলো কোন কবির রচনা? যে কবির রচনা, সেই কবি মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যে আমি চলে যাচ্ছি, হয়তো আর আসবো না, কিন্তু এই পৃথিবী থেকে জানিয়ে যাচ্ছি তার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না। তিনি মৃত্যুর আগে এই লাইনটা বলে গিয়েছিলেন। বিখ্যাত একজন কবি, বিখ্যাত একজন কবি, ঠিক আছে, বিখ্যাত একজন কবি। সো আমরা একটু উত্তর করার চেষ্টা করি। আঞ্জু আরা। ওকে ফাইন। শামীম রেজা, মেয়েরা আসলে আসল পুরুষের ভালোবাসা বাদ দিয়ে ভণ্ড পুরুষের প্রেমে পড়ে, এটাই স্বাভাবিক স্যার। ঠিক আছে, আপনার তো ভালো ডিগ্রি আছে ভালোবাসার উপরে, আমার তো না, আমি বলতে পারতেছি না। যাই হোক, শামীম রাজা উত্তর ঠিক করেন। দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স, একটা হচ্ছে রহমান, একটা রাহমান। সো এখানে শামসুর রহমান না রাহমান, শামসুর রাহমান হবে। উত্তরটা ঠিক করেন, রাহমান হবে, হ্যাঁ রহমান হবে, ঠিক আছে। ওকে সো অনেকের উত্তর দেখছি ডান ডান। ওকে সো নাইস, অনেকের উত্তর হচ্ছে, অনেকের উত্তর হচ্ছে শামসুর রহমান। নীল অনুভূতি। ওকে স্বামী রাজা, বড় লোক বাবার বখাটে ছেলে মেয়েদের এটা একটা সাইন্টিফিক রিজন আছে। ধরেন আপনার হচ্ছে ধরেন পৃথিবীর যত সুন্দর মেয়ে দেখবেন, তাদের বয়ফ্রেন্ড দেখবেন নেশাখোর, গাঁজাখোর, মদখোর, ভণ্ড, নষ্ট। কেন? তার একটা দায়িত্ব নেই, আমি তোমাকে নিজের ছেলের মতো মানুষ করব। এই যে একটা টেন্ডেন্সি, ভালো করার টেন্ডেন্সি তার ভিতরে থেকে যায়, ঠিক আছে। এই জন্য এই বিষয়গুলো আসলে হইতে পারে। যাই হোক, জোকস এ পার্ট। কবিতার নাম হচ্ছে, এটা একটা বিখ্যাত কবিতা, শামসুর রহমানের একটা বিখ্যাত কবিতা আছে, একটি ফটোগ্রাফ, ঠিক আছে, একটি ফটোগ্রাফ। সো একটি ফটোগ্রাফ, একটি ফটোগ্রাফ কবিতার, একটি ফটোগ্রাফ কবিতার পংক্তি হলো এটি। এই লাইনটা অনেক সুন্দর। এ আমার ছোট ছেলে যে নেই এখন, পাথরের টুকরোর মতন ডুবে গেছে আমাদের গ্রামের পুকুরে, বছর 3 আগে কাক ডাকা গ্রীষ্মের দুপুরে। কোন কবি রচনা? এটা হচ্ছে শামসুর রহমানের। কবিতার নাম কি? একটি ফটোগ্রাফ, একটি ফটোগ্রাফ। চমৎকার, একদম কবিতার কবির নাম সহ লিখে ফেলছে কে? লিখে ফেলছে মুসাম্মদ বর্ষা। সো বর্ষার জন্য আমাদের জব মাস্টারের পক্ষ থেকে থাকছে একটি লাল ভালোবাসা, ঠিক আছে। বর্ষা, আপনার জন্য এই
জাতির চিহ্নিত ভালোবাসাটা আমরা দিয়ে দিলাম জব মাস্টারের পক্ষ থেকে। ওকে, কামিং আপ নেক্সট। ওকে, মনির চৌধুরী রচিত মুখরা রমণী বশীকরণ একটি কি আসলে, ঠিক আছে, একটা কি, আচ্ছা কি এটা বলেন তো, এটা কি দেখি কারা উত্তর করতে পারেন, এটা অনেকের উত্তর করা উচিত, এটা 2012 সালে প্রাইমারিতে আসছে। ওকে, সো গল্প, উপন্যাস, প্রবন্ধ নাকি অনুবাদ নাটক? অনুবাদ নাটক, উত্তর করি আমরা, ঠিক আছে, একটু উত্তর করি। উত্তর করি, ঠিক আছে, উত্তর করি, একটি ফটোগ্রাফ, স্যার স্যার, ওকে, দেখি একটু উত্তর করে। ওকে, দেখি সবাই একটু উত্তর করি, সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলে। হ্যাঁ, সবাই একটু উত্তর করে, অনেকের উত্তর দেখতে পাচ্ছে। মোসাম্মদ বর্ষা, ওকে, ধরেন এটা এটা আর একটু সহজ করে। ওকে, সো এটা উইলিয়াম শেক্সপিয়ারের নাম তো আমরা সবাই জানি, তাই না? ওকে, ফাইন। এখন ধরেন একটা নারী, ধরেন নারীর নামটা দিলাম হচ্ছে রহিমা, ঠিক আছে, এখন রহিমা, এই যে নাটকটা হচ্ছে বা নাম, মেন নারীর নামটা হচ্ছে, ধরেন আমি লাইক দিলাম রহিমা দিলাম। এখন রহিমা হচ্ছে একদম স্বাধীন চেতা নারী, এখন তার বিয়ে হয়েছে। এখন সমাজটা তো পুরুষতান্ত্রিক, এই পুরুষতান্ত্রিক সমাজে এখন রহিমা হচ্ছে সবকিছু নিয়ন্ত্রণ করে না, আমি নিচে বসতে পারবো না, আমি রান্না করতে পারবো না, এটা করতে পারবো না, পুরুষ রান্না করবে, পুরুষ বাজার করবে, ঠিক আছে, আমার কাপড় চোপড় সব পুরুষ ধৌত করবে, ঠিক আছে, যা কিছু করার সে চাই হচ্ছে যে সমাজটা পুরুষতান্ত্রিক হবে না, সমাজটা হবে মানুষের। ঠিক এইরকম সমাজটা মানুষের হওয়ার জন্য একটা সুন্দর লাইন আছে না এরকম, যে যে দুনিয়াটা বা পৃথিবীটা মানুষের হোক, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘন্টা বাজুক মন্দিরে, ঠিক আছে। সো এই যে রহিমা ধরনের নারীটা, এখন তার একটা ইচ্ছা হলো যে পুরুষতান্ত্রিকতা বলে কোনো কিছু থাকবে না, সব হবে সমান, কিন্তু না, এটা যেহেতু একটু এটা হচ্ছে মজার হাস্যরসিত ব্যঙ্গাত্মক নাটক, তার মানে এখানে হচ্ছে এই যে রহিমা যে স্বাধীন চেতা, একে কিভাবে আয়ত্ত আনা যায় বা হচ্ছে একে কিভাবে বশ করা যায়, ঠিক আছে, বশ করা যায়, এই যে বশ করার যে প্রক্রিয়াটা, কিভাবে তাকে স্বাধীন চেতা থেকে নর্মালাইজ করতে হবে, এই যে প্রক্রিয়াটা, এইটা নিয়ে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের দ্য টেমিং অব দ্য শ্রু, দ্য টেমিং অব দ্য শ্রু, এইটারই অনুবাদ করেন হচ্ছে কে, মনির চৌধুরী, মুখরা রমণী বশীকরণ। বশী মানে বুঝুন তো, বশীকরণ হচ্ছে বশ করা, কাকে বশ করা, স্বাধীন চেতা নারীকে বশ করা। সো এটা একটা অনুবাদ নাটক। তাহলে মূল নাটকের লেখককে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। এটাতে মূল, তাহলে এখানে তো দুইটা প্রশ্ন আসতে পারে। নাম্বার ওয়ান একটা প্রশ্ন আসতে পারে, মূল নাটকটা কি, দ্য টেমিং অফ দ্য শ্রু, লিখেছে কে উইলিয়াম শেক্সপিয়ার। এখানে মূল বিষয়টা কি, এখন আমি তো আপনাকে উইলিয়াম শেক্সপিয়ারের নাটকটা পুরোটা পড়াই দিতে পারবো না, মূল কাহিনী বলে দিতাম, একজন স্বাধীন চেতা নারী, তাকে বশ করা, এবং কিসের মাধ্যমে, হাস্যরসাত্মক বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। সো এটাই হচ্ছে রম্য নাটক বেসিক্যালি। এটা কার মূল নাটক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়রের, আর এটা হচ্ছে অনুবাদ করেন মনির চৌধুরী, যার নাম মুখরা রমণী। মুখরা মানে কি, যে বক বক করতেই থাকে, মুখরা, ঠিক আছে, এই নারীকে বশ করা, বশীকরণ, সো তাবিজ করা। যাই হোক, আশা করি সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, ফাইন। সো এটা বুঝতে পেরেছি কিনা একটু জানাবো, এটা বুঝতে পেরেছি কিনা একটু জানাবো, বুঝতে পেরেছি কিনা একটু জানাবো। ওকে, সো এটা আশা করি বুঝতে পেরেছি। চমৎকার। মৃত্তিকা মির্জা, ও ওয়াও, অনেক নতুন নতুন শ্রী, ওর তো ঝগড়াটে নারী, ঠিক আছে, দ্য টাইমিং অফ দ্য শ্রী, হ্যাঁ, ইয়েস, আঞ্জুয়ারা খাতুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা তো পারেন আসলে, বেসিক্যালি আপনারা মেধাবী, ঠিক আছে, চাকরি পড়া পড়ছেন মেধাবী, আমরা জাস্ট আপনাকে একটু গিয়ার আপ করা, একটু বুস্ট আপ করা, আপনাকে একটু বলে দেওয়া যে কোন রাস্তা দিয়ে গেলে আপনার জন্য সুবিধা হবে, কোন প্রশ্নগুলো গুরুত্ব দিতে পারেন, কোন জিনিসগুলো পড়তে পারেন। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, বাবার রাজকন, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনাদের সবচেয়ে মজার কাহিনী হচ্ছে আপনারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন, দ্যাট ইজ নাইস, এটা সুন্দর, চমৎকার। আমরা হচ্ছে গতি, অতি গতি ভালো না, আর স্লো ভালো না, এটা মিডল অবস্থান, কনসিস্টেন্সি ধরে রাখলেই আমরা ইনশাল্লাহ পারবো। সো এই জব মাস্টার কিন্তু প্রাইমারি কোর্স চালু করেছে, ঠিক আছে, 999 টাকা মনে হয়। সো আপনারা যদি ভর্তি হয়ে যান, ভর্তি যোগাযোগ করবেন, এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনার প্রাইমারি প্রসেস, যারা প্রাইমারিতে পরীক্ষা দিতে চান
নাইস হবে, খুবই চমৎকার হবে। ওকে, সো ঝগড়াটে নারী, ওকে ফাইন ফাইন ভাই, আমি তুর্কি নাটক দেখেই কুল পাচ্ছি না, আমি প্রেম করব কোন সময়? ওকে, প্রেম টেম করে এখন বলতেছেন প্রেম করবো কোন সময়? ওই পর্ব মনে হয় আপনার খতম। শাহাদাত রাকিব, আসসালামু আলাইকুম। সালাম, ওয়ালাইকুম সালাম রাকিব ভাই, কেমন আছেন? ফাইন আসবে তাই না? ওকে, সো নেক্সট আমরা সামনের দিকে একটু আগাই। সো তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, তিতাস একটি নদীর নাম, ঠিক আছে। বিখ্যাত একটি উপন্যাস, তিতাস একটি নদীর নাম। এই উপন্যাসের লেখককে? যখন এইরকম উপন্যাস থেকে প্রশ্ন আসবে কোনটা আগে ORS চালু করবেন। ORS মানে কি জানেন? ORS হচ্ছে অপশন রিমুভিং সিস্টেম। ওতে দিলাম অপশন, আর হচ্ছে রিমুভ অ্যাজ দ্য সিস্টেম, মানে আমি অপশনগুলো বাদ দিব। সো তিতাস একটি নদীর নাম, ঠিক আছে, আমি অপশনগুলো বাদ দিই। কে এটা করে নাই? মানিক বন্দ্যোপাধ্যায় করলে তোমরা জানতাম, কারণ মানিক তিতাস নিয়ে করে, মানিক করেছে পদ্মা নিয়ে। সো পদ্মা নদীর মাঝি মাঝি, এটা মানিক বন্দ্যোপাধ্যায়, বা তিতাস তার না, এটা বাদ দিলাম। আবু জাফর শামসুদ্দিন, না এটা হবে না। মামুনুর রশিদ তো হবে না। সঠিক উত্তর অদ্বৈত মল্লবর্মণ, মল্লবর্মণ। আসলে তিতাস একটি নদীর নাম কি নিয়ে বলেন তো? জেলে জীবন, জেলে কেন্দ্রিকতা, এগুলো নিয়ে, তাই না? ওকে, সাউন্ড তুলনামূলক না, সাউন্ড তো তুলনামূলক কম মনে হওয়ার কথা না। সাউন্ড তো ঠিক আছে মনে হচ্ছে, সাউন্ড ঠিক আছে মনে হচ্ছে, সাউন্ড ঠিক আছে, সাউন্ডটা ঠিক আছে, একটু দেখেন তো। ওকে, আজ মুখরা হতে পারি নাই বলে, ওকে একটু আলাদা করে সাউন্ডটা শোনো তো, ঠিক আছে কিনা। সাউন্ড ঠিক আছে। আজ মুখরা, জেলে জীবন, হ্যাঁ এক্স্যাক্টলি জেলে জীবন। এখন জেলে জীবনটা কোন নদীকে নিয়ে হবে? তিতাস, তার মানে মাথায় রাখতে হবে মানিক হচ্ছে পদ্মার দিকে চলে গেছে। মানিক কোথায়? পদ্মার দিকে। আর হচ্ছে তিতাস হচ্ছে কি? তিতাস হচ্ছে অদ্বৈত মল্লবর্মণ, অদ্বৈত মল্লবর্মণ। সো আশা করি এটা নিয়ে আসলে বেশি কিছু বলার কিছু নেই। বনি আদম, বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতাকে? বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা আমরা জানি কে বলেন তো? গোলাম মোস্তফা। এটা শুধু এখানে আর থাকছি না, গোলাম মোস্তফা হবে যেখানে। ওকে, হাজার বছর ধরে, ওয়াও, বিখ্যাত একটি উপন্যাস, বিখ্যাত মানে এটা খুবই গুরুত্বপূর্ণ দিলাম। এটা নিয়ে একটা সিনেমাও হয়েছে, ঠিক আছে, সিনেমাও হয়েছে। যারা সিনেমাটা দেখেছে এটা বলতে পারবে হাজার বছর ধরে। উপন্যাসটি কার রচনা? ফজল শাহাবুদ্দিন, শঙ্কর, আনিস চৌধুরী, নাকি হচ্ছে জহির রায়হান? ঠিক আছে, এখানে কেন্দ্রীয় চরিত্রটা হচ্ছে ধরেন আমি বললাম মন্টু, ঠিক আছে, মন্টু। মন্টু চরিত্রে আমি, আপনার নাম মনে থাকলে আমি বলে দিই, মন্টু চরিত্রে অভিনয় করে রিয়াজ, ঠিক আছে, রিয়াজ। এবং বাড়ির একটা বুড়ো থাকে, সেই বুড়ো মকবুল চরিত্র অভিনয় করে এটিএম শামসুজ্জামান, তাই না? এটিএম শামসুজ্জামান। এই সিনেমাটা বা এই উপন্যাসটা শুরু হয় বাংলা সাহিত্যের একটা জনপ্রিয় সেক্টর ছিল পুঁথি সাহিত্য, ঠিক আছে, পুঁথি সাহিত্য থেকে শুরু হয়, তাই না? সো এটা উত্তর করেন তো, এটা কে? জহির রায়হান, ফারুক হোসেন, রাজু, সাথী, সেতু, পারভিন। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আঞ্জুয়ারা খাতুন। ওকে ফাইন, চলো দেখি এটা কে। এটা হচ্ছে আসলে, তাহলে এই যে মকবুল চরিত্র অভিনয় করে এটিএম, তার মানে এই যে হাজার বছর ধরে উপন্যাস, এটার চরিত্রকে মকবুল, এটা চরিত্রকে মন্তু। নারী চরিত্র আছে টুনি, ঠিক আছে, টুনি, ঠিক আছে। নারী চরিত্র আছে হিরণ, তাই না? নারী চরিত্র আছে আম্বিয়া, ঠিক আছে, এই আম্বিয়া, ঠিক আছে, আম্বিয়া। সো এগুলো হচ্ছে চরিত্র। আর মূল কাহিনীটা কি? হাজার বছর ধরে এই যে গ্রাম বাংলার যে জীবন, গ্রাম বাংলার জীবনের যে অবস্থা, বাংলা বা গ্রাম বাংলার যে কিভাবে আসলে জীবন পরিচালিত হয়, এইটা নিয়েই হলো আমাদের কি, ওকে, এটা হলো আমাদের হাজার বছর ধরে উপন্যাস। লিখেছে জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান, জহির রায়হান। খুবই দারুণ একটা উপন্যাস, মানে পুঁথি সাহিত্য আছে না, ওই যে কি কহিব ভেলোয়ারও রূপেরও বাখান, দেখিতে সুন্দর অতিরি রসিকের পরাণ। এটা দিয়েই কিন্তু আসলে হাজার বছর ধরে উপন্যাসটা শুরু হয়। খুব সুন্দর করে পুঁথি পড়ে, ধরেন আপনি চিন্তা করেন যে আপনার গ্রামে আপনি বসে আছেন, এখানে একটা পুঁথির আয়োজন করেছে, হ্যাঁ, মুরব্বীরা হুক্কা টানতেছে আর পুঁথি সাহিত্যের গান চলছে। সো এই যে আমাদের যে দিন গেছে, যে দিন একেবারেই গেছে, আর আসিবে না ফিরে, আর কখনো ফিরে আসবে না আসলে। সো জহির রায়হান অনেক উত্তর করেছেন। মকবুল বুইরা, ওয়াও, চমৎকার। মকবুল বুড়ার চরিত্র মন্ত, মকবুল, টনি, আম্বিয়া, থ্যাংক ইউ, চমৎকার হয়েছে। রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? ওকে, রমনার বটমূলে দেখা হবে প্রাণ খুলে, জানিয়ে দিলাম আমি তোমাকে, দেখা হবে রে হবে পহেলা বৈশাখে। সো রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? রমনা পার্ক আসলে কি প্রেম আসে নাকি? এটা কিন্তু প্রেমের নাটক না আসলে। সো কে রচনা করেছেন? মনির চৌধুরী, শাহাদত, ডক্টর নীলিমা ইব্রাহিম, নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? উত্তর করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে, সবাই একটু উত্তর করার চেষ্টা করে দেখি।
এটা কি ইউরোপ রিয়াজ নাকি স্যার? ওকে, আমিও দেখেছি অনেক আগে। ওয়ান অফ দ্য বেস্ট বাংলা সিনেমায় যে সিনেমা হয়েছে হাজার বছর ধরে সুন্দর। সো উত্তর করি আমরা, রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? মনির চৌধুরী, শাহাদত, ডক্টর নীলিমা ইব্রাহিম নাকি সৈয়দ ওয়ালিউল্লাহ? রমনা পার্কে, এটা খুব সহজে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, আমি একটু বুঝাই। হ্যাঁ, ধরুন আপনি যদি যে কোনো পার্কে যান, এটা হোক রমনা পার্ক, এটা হোক আপনার হচ্ছে এটা হোক হচ্ছে আপনার ধরেন আর কি পার্ক আছে, জিয়া উদ্যান বললাম, আর বললাম হচ্ছে ধরেন ওই যে সোহরাওয়ার্দী উদ্যান বা যেটাই বলি, এই যে কোনো উদ্যান বা পার্কে যদি আপনি ঢোকেন তাহলে দেখবেন এখানে কি অনেকগুলা পথ শিশু থাকে। কি থাকে? পথ শিশু থাকে, তাই না? অনেক অনেক পথ শিশু থাকে। কি থাকে? অনেক অনেক পথ শিশু থাকে। ঠিক আছে, পথ শিশু, বা আমি আরো সুন্দর ভাষায় যদি বলি ছিন্নমূল থাকে, তাই না? ছিন্নমূল শিশুরা থাকে। এখন এই যে তাদের যে জীবনটা, তাদের যে দুঃখ কষ্ট, এইটার উপর নির্মাণ পার্কে গেলে থাকে। সো মনে রাখবেন, এটার মূল উপজীবী হচ্ছে পথ শিশু বা ছিন্নমূল সাধারণ একদম রাস্তার ছেলে মেয়ে এরা। তো এদের নিয়ে নাটকটা রচনা করেন ডক্টর নীলিমা ইব্রাহিম। ডক্টর নীলিমা ইব্রাহিম। সো রমনা পার্কে নাটকটি কে রচনা করেছেন? ডক্টর নীলিমা ইব্রাহিম। মূল বিষয়বস্তু কি? পার্কে গেলে বাচ্চা কাচ্চা থাকে, টোকাই থাকে, ছিন্নমূল থাকে, পথ শিশু থাকে, এটা হলো মূল বিষয়। সো আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। একটু জানাবেন ডক্টর নীলিমা ইব্রাহিম, আমার এই নামে শাহাদাত রাকিব, আমার এই নামে কোনো নাটক নাই। ওকে, চমৎকার। মুভিটা দেখেছি এসএসসির সময়, চমৎকার। নীলিমা ইব্রাহিম, আশফিকা কবির, রোমান আক্তার, ইভা, মৃত্তিকা, মির্জা। নাইস, প্রত্যেকের উত্তর সঠিক হচ্ছে। থ্যাংক ইউ। আপনারা ভালো পারেন আসলে। ঠিক আছে, অনেক সময় মনে হয় যে আমার থেকে সাহিত্য বুঝে আপনারাই ভালো জানেন, ভালো পারেন, ধাপ ধাপ করে উত্তর দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, সো থ্যাংক ইউ নীলিমা ইব্রাহিম। ওকে, এবার আমরা দেখি পরেরটা চলে যাই। চমৎকার একটি কবিতা আছে, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনতিক উঠিলেন চাঁদা, কেরোসিন বলে ওঠে এসো মোর দ্বারা। পংক্তিটি কোন কবি রচনা? চমৎকার চমৎকার, একটু উত্তর করার চেষ্টা করি সবাই, সবাই উত্তর করার চেষ্টা করি। কে একটু তো ভালোবাসা দিতেও পারেন, এটা লাভ একটু দিতেও পারেন। এই যে আপনাদের জন্য চমৎকার ক্লাস নিচ্ছি, ঠিক আছে, শেখাচ্ছি, একটু ভালোবাসা তো দিতেও পারেন। ঠিক আছে, আর ওনার নতুন প্ল্যাটফর্ম, আপনাদের ভালোবাসা পাইলে কিন্তু উজ্জীবিত হবে। সো এটা দরকার আপনার জন্য, প্রতিষ্ঠানের জন্য এবং আমার জন্য। আমি তো আর কোনো কিছু পাগল না, ভালোবাসারই পাগল আসলে। একটু দিতেই পারেন আমাকে ভালোবাসা। হ্যাঁ, লাল ভালোবাসা, লাল ভালোবাসা। আর কালো ভালোবাসা দিলে আমি ভাববো আপনারা হচ্ছে রেসিস্ট, কারণ আমার গায়ের রং কালো, এই জন্য কালো ভালোবাসা দিয়েছেন। এটাও সমস্যা নাই, লাইফ ইজ এ রেস এন্ড উই অল আর রেসিস্ট। ওকে, এটা বলেন, এটা উত্তর বলেন তো। বলেন তো এটা কোন কবিতার অংশ? সবের উত্তর চেষ্টা করি। ওকে, বিখ্যাত একটা কবিতা কুটুম্বিতা, তাই না? কুটুম্বিতা, দেখি অনেকে একজন কমন গেছে, কুটুম্বিতা বিচার। ওকে, এটা সব নামটা কঠিন, তো আমি সহজ করে দিচ্ছি, সমস্যা না, আপনি শুধু উত্তর করেন, বাকি আমি দেখছি। এই যে একদম নীল ভালোবাসা দিয়ে দিচ্ছেন কে? অনেক সুন্দর ক্লাস, শেখ ফজলুল করিম। কি বললেন ভাই? ওকে, আচ্ছা দেখি আমরা কি হয় আসলে, উত্তরটা আমাদের একটু দেখতে হবে, তাই না? একটু আমরা দেখলেই বলে সুবিধা হবে। সব টোকায় বগুড়া থেকে সাপ্লাই হয় সারা দেশে, আমার দেখা একজন আছে। ওকে, যাই হোক, আমরা দেখি। ঠিক আছে, সো এই যে কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, তাই ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। ঠিক আছে, হেনকালে গগনতে উঠলেন চাঁদা, কেরোসিন বলে উঠে এসো মোর দাদা। পংক্তিটি কোন কবি রচনা? আচ্ছা, একটা কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথের। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ সকল কাব্যগ্রন্থে আসলে মেয়ে নাম দিয়ে, ঠিক আছে, কারণ উনি উনি একটু মেয়েদের প্রতি বিশেষভাবে দুর্বল ছিলেন। হ্যাঁ, কণিকা কাব্যগ্রন্থের নাম কি? কণিকা। এই কণিকা কাব্যগ্রন্থের একটা কবিতা আছে, কুটুম্বিতা বিচার। কি? কুটুম্বিতা, কুটুম্বিতা বিচার। এখন একটা সংক্ষেপে যদি কঠিন নামটা হয়ে যায় না, সো সংক্ষেপে বলে কুটুম্বিতা। এই যে কণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত কুটুম্বিতা কবিতা, এইটার অংশ হলো এটা, কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে ওঠে এসো মোর দাদা, এসো মোর দাদা। ঠিক আছে, ব্ল্যাক কালার তো আপনার পছন্দ, তাই কালো দেই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো অনেকের উত্তর হয়েছে, যারা যারা উত্তর করেছেন যে হচ্ছে আপনার
রবীন্দ্রনাথ ঠাকুর। সো সুন্দর ধাতুটা হচ্ছে কুটুম্বিতা বিচার বা কুটুম্বিতা। ওকে ফাইন। সো আমরা একটু সামনে দেখি, আগাই, তাই না? এরপর কি আছে দেখি। জহির রায়হান রচিত বরফ গলা নদী একটি কি আসলে? গল্প, নাটক, উপন্যাস নাকি প্রবন্ধ? জহির রায়হান রচিত বরফ গলা নদী, বরফ গলা নদী। ওকে একটু উত্তর করার চেষ্টা করি। একটু উত্তর করার চেষ্টা করি, আমরা একটু উত্তর করার চেষ্টা করি, ঠিক আছে? জহির রায়হান রচিত বরফ গলা নদী এটা কি আসলে? সবাই একটু উত্তর করার চেষ্টা করি। বরফ গলা নদী, বরফ গলা নদী এটা কি আসলে? গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ? ঠিক আছে, রায়হান দেখাচ্ছে এখানে। রায়হান কোথায়? ওই যে রায়হান রচিত। আসলে প্লিজ, আপনাকে দেখতে যাচ্ছি কিন্তু। না না, এই যে আমি দেখতে পাচ্ছি এখানে রায়হান লেখা আছে। না না না, ঠিক আছে, কথা বলবো। এই কথা নেই। ওকে, আচ্ছা, আমাদের জব মাস্টারের অত্যন্ত জনপ্রিয় ফ্যাকাল্টি আমাদের দুর্বার স্যার। দুর্বার স্যার আসলে নিজেই একটা প্রতিষ্ঠান, হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ। বাংলার বর্তমানে চাকরি প্রত্যাশীদেরকে উনি সেবা দিয়ে যাচ্ছেন। স্যারের জন্য সবাই দোয়া করবেন। আর স্যারের ক্লাসটা কেমন লাগতেছে কমেন্ট বক্সে একটু লিখে জানান। স্যারের আরো ক্লাস চান কিনা সেটাও লিখে জানান। আমি অবশ্য কমেন্টে দেখছি অনেকে লিখছেন আউটস্ট্যান্ডিং ক্লাস, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর আপনাদের যদি কোনো কিছু প্রত্যাশা থাকে এটা অবশ্যই জানাবেন। এবং একটা ঘোষণা দিয়ে রাখতেছি, আমাদের প্রাইমারি মাস্টার ব্যাচে 3600 টাকার কোর্স 36শে জুলাই উপলক্ষে আমরা কিন্তু মাত্র 999 টাকায় ভর্তি নিচ্ছি। আর এই মাস্টার ব্যাচের মাধ্যমে আপনি শুধু মানে প্রাইমারি না, প্রাইমারি এনটিআরসি থেকে শুরু করে 11 থেকে 20 গ্রেডের সকল চাকরির প্রস্তুতি কিন্তু এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ কভার হবে। আর বিসিএস এর কোর্সটা খুব শীঘ্রই আমরা সেমিনারের মাধ্যমে শুরু করতে যাব। সেই ব্যাপারে বিস্তারিত নির্দেশনা আমাদের পেজে দেওয়া থাকবে। পাশাপাশি আমাদের ইংরেজির একটা সাইকেল কোর্স শুরু হয়েছে। আপনারা জানেন যে রাতুল স্যার এবং আমি, রায়হান স্যার, আমরা দুজন মিলে ইংরেজির একটা সাইকেল কোর্স মানে ইংলিশ প্রাইভেট কোর্স, এটা গ্রামার এবং লিটারেচারের উপরে, ঠিক আছে? এই কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে 1999 টাকা। আপনারা যদি শুধু গ্রামার করতে চান তাহলে 1000, শুধু লিটারেচার করতে চাইলেও 1000, আপনি দুইটা করতে চাইলে আপনি কোর্স ফি পড়বে 1999 টাকা। আপনারা জেনে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের এখানে প্রায় 150 কাছাকাছি স্টুডেন্ট আমাদের সাইকেল কোর্সে ভর্তি হয়েছেন। আর 500 প্লাস স্টুডেন্ট আমাদের প্রাইমারি মাস্টার ব্যাচের সাথে যুক্ত হয়েছেন। সো আপনারা যারা এই অফারটা লুফে নিতে চাচ্ছেন তারা শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের পেজে নক দিবেন। ধন্যবাদ সবাইকে। আর স্যারের জন্য সবাই দোয়া করবেন। The man, the myth, the legend, Raihan Burhan, one of the finest English teacher in Bangladesh. Okay, fine. So আমরা দেখি জহির রায়হান রচিত বরফ গলা নদী কি আসলে? একটা এখানে এটা বোঝার জন্য আসলে আমি যদি সহজ করে বলি তাহলে একটা জিনিস আমি বলতে পারি। কিভাবে জিনিসটা বলতে পারি? ধরুন একটা নারী চরিত্র মরিয়ম, ঠিক আছে? মরিয়ম, এখন মরিয়ম এটা নর্মালি যদি আমি একটু লিখি, মরিয়ম ও তার ভাই, ঠিক আছে? মরিয়ম ও তার ভাই, ঠিক আছে? এখন মরিয়ম হচ্ছে আপনার ধরেন টিউশনি করে আসলে অনেক কষ্টের জীবন চালায়, ঠিক আছে? পরিবার সব চালায়, এবং মরিয়ম ও তার ভাই, তাহলে এদের নিয়ে যে উপন্যাসটা শর্টকাটে বললাম সেটাই হচ্ছে আপনার কি মধ্যবিত্ত সমাজ, নিম্ন মধ্যবিত্ত সমাজের জীবন কাঠামো নিয়ে। এটাই হচ্ছে আপনার বরফ গলা নদী। বরফ গলা নদীতে কেন্দ্রীয় চরিত্র মরিয়ম, কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মরিয়ম, ঠিক আছে? মরিয়ম। সো অনেকের উত্তর হচ্ছে ওকে ফাইন। সো আসলে অনেকের উত্তরই হচ্ছে আসমা, সিমিন, বিশ্বজিৎ, ওকে, ফারুক হোসেন, উপন্যাস, মোহাম্মদ মুসাম্মদ বর্ষা দ্রুত লিখতে যে উপন্যানা লিখে বলছে, উপন্যাস হবে আসলে। সো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি, তাই না? তো আমরা একটু দেখি সামনের দিকে যাই কি আছে। ওকে ফাইন। আজ রবিবার নাটকটির রচয়িতাকে, এটা শুধু নাটক না, এই নাটকটা কিন্তু টিভিতে হয়েছে, তাই না? আজ রবিবার, সো এটা বিখ্যাত একটা নাটক। আজ রবিবার নাটকটির রচয়িতা একটু বলেন তো। আজ রবিবার নাটকটির রচয়িতা জিয়া হায়দার, মামুনুর রশিদ, মাসুম রাজা নাকি হুমায়ুন আহমেদ? বলেন, এটা প্রত্যেকেরই পারা উচিত, এ টু জেড প্রত্যেকের পারা উচিত। একটু বলেন তো এটা কি হবে? প্রত্যেকের উত্তর করার চেষ্টা করেন যে হচ্ছে আজ রবিবার নাটকের রচয়িতাটা কে আসলে? জিয়া হায়দার, মামুনুর রশিদ নাকি মাসুম রেজা? একটু সবাই উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ, একটু উত্তর করার চেষ্টা করি। ওকে ফাইন। অনেকের উত্তর হচ্ছে, খুব দারুণ ভাবে উত্তর হচ্ছে। ওকে ওকে,
চমৎকার চমৎকার উত্তর হচ্ছে, চমৎকার উত্তর হচ্ছে, চমৎকার উত্তর হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকের উত্তর হচ্ছে, খুব দারুণ ভাবে উত্তর হচ্ছে, দারুণ ভাবে উত্তর হচ্ছে। জীবন থেকে না আলেয়া আজ দেওয়াল হয়ে গেল বেহুলা। ওকে, চমৎকার। গোল আলাদা করতে পারি না স্যার, এখানে আলাদা না করতে পারলে হবে, আলাদা করতে হবে ইনশাআল্লাহ। দেখা যাক, একটু উত্তর করেন যেটা কি হবে। এটা তো বিখ্যাত একটা নাটক ভাই, বিখ্যাত একটা নাটক, বিখ্যাত একটা নাটক, এটা কিন্তু বিটিভিতে হয়েছে, বিটিভিতে কিন্তু এটা হয়েছে। সেটা উত্তর করার চেষ্টা করি আমরা একটু, যে এই যে আজ রবিবার নাটকটির, আসলে আজ রবিবার নাটকটির রচয়িতা কে আসলে, ঠিক আছে? আমরা জানি সবাই, হুমায়ুন, সঞ্জিদা আক্তার, আশফিকা কবির, বর্ষা, আঞ্জুয়ারা খাতুন, মৃত্তিকা মির্জা, হুমায়ুন আহমেদ। ইয়েস, এক্স্যাক্টলি। এই নাটকের রচয়িতা হলো হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। ওকে, না চমৎকার, অনেক ভুল না, আসলে এটা হুমায়ুন আহমেদই। এবং এটা হচ্ছে হুমায়ুন আহমেদ তো বাংলাদেশের একটা কাল্ট ফিগার। তার তার বানানো যদি সিনেমা এবং নাটক দেখেন, আপনি হাসতে হাসতে বাঁচবেন, মরবেন না তো, আর হাসতে হাসতে বেঁচে যাবেন। আসলে অনেক সুন্দর নাটক তিনি লিখেছেন, অনেক সুন্দর সিনেমা নির্মাণ করেছেন তিনি। আর তার তো বই সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই। স্যার খুবই গুরুত্বপূর্ণ একজন লেখক। এই নাটক যখন হয় তখন খুব ছোট ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, একদম ক্যাপসুল ছিলেন, ট্যাবলেট ক্যাপসুল এই পর্যায়ের লেভেলের ছিলেন। সো যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ। সো এবার পরের প্রশ্ন আমরা একটু চলে যাই, ঠিক আছে? পরের প্রশ্ন, ওকে, আমরা পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন আমাদের জন্য কি আছে একটু দেখি। সো পরের প্রশ্ন যদি আমরা যাই, ওকে, এটা তো দেখলাম, যা নিবারণ করা যায় না, যা নিবারণ এক কথায় কি হবে, ঠিক আছে? 2000 প্রাইমারিতে আসছিল। সো যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবারিত, ঠিক আছে? অনিবারিত, নাকি হবে আপনার হচ্ছে নির্বাণ, নাকি অনিবারণযোগ্য, নাকি দুর্নিবার? বলেন তো কি হবে? ওকে, স্যারের চমৎকারে খুব ভেজাল আছে। আচ্ছা যাই হোক, এটা আসলে ভেজাল বলবো কি না, বাট ওকে, ইউ উইল গেট ইট, সমস্যা নাই। আমরা একটু উত্তর করার চেষ্টা করি, যে এই যে যা নিবারণ করা যায় না কথা কি হবে? অনিবারিত, নির্বাণ, অনিবারণযোগ্য, নাকি দুর্নিবার? ওকে, দুর্নিবার। ওকে, আমি দুর্বার ভেঙে করি সব চুরমার, তাই না? আমি আকুল নিরাগ তিয়াসা রৌদ্র রুদ্র রবি। একটু দ্রুত উত্তর করবে সবাই, একটু দ্রুত উত্তর করে ফেলি। কি হবে আসলে, দ্রুত উত্তর করি, যে এই যে আপনার হচ্ছে যা নিবারণ করা যায় না কথা কি হবে? অনিবারিত, নির্বাণ, অনিবারণযোগ্য, নাকি দুর্নিবার? ওকে, সো যা নিবারণ করা যায় না এটা কি হবে? অনিবারিত, নির্বাণ, দুর্নিবার। ওকে, এখানে নেগেটিভ একটা শব্দ আছে, ঠিক আছে? নেগেটিভ শব্দ কোথায় আছে? দুর্নিবার, যেটা হচ্ছে আপনার নিবারণ করা যায় না, এক কথায় প্রকাশ, এটাকে আমরা এটাই বলবো, ঠিক আছে? দুর্নিবার হবে। কি হবে সঠিক উত্তর? সো যারা এটা উত্তর করেছেন তাদেরটা হবে, তাদেরটা হবে, তাদেরটা হবে, ঠিক আছে? সো আশা করি দুর্নিবার উত্তর হয়েছে। সেটা আমি বলে দিই, আজ রবিবার নাটকটা যারা দেখছেন, আমি আরেকটা নাটকের নাম বলে দিই, এটা মাস্ট দেখবেন এবং অনেক মজা লাগবে। হুমায়ুন আহমেদের পরিচালনা নাটক উড়ে যাই বকপক্ষী, উড়ে যাই বকপক্ষী নাটকটা দেখবেন, ঠিক আছে? খুবই চমৎকার একটা নাটক, এটা দেখবেন। ক্লাসে যখনই ভুল হয় তখনই আপনি এটা বলেন। আচ্ছা ঠিক আছে, স্যার যেটা বললাম, উড়ে যাই বকবকি নাটকটা আপনি দেখার চেষ্টা করবেন, হ্যাঁ? সো আমরা দেখি, পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতাকে। পায়ের আওয়াজ পাওয়া যায়, নবীন চন্দ্র সেন, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মনমোহন বসু, সৈয়দ শামসুল হক। বলেন, সৈয়দ শামসুল হক। একটু সবাই উত্তর করার চেষ্টা করি, একটু সবাই উত্তর করার চেষ্টা করি যে এটা কি হবে আসলে, ঠিক আছে? পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা কি হবে? উত্তর করি এটি কি আসলে। এবং যিনি লিখেছেন তাকে বলা হয় সব্যসাচী লেখক। আমি বলে দিই, তাকে বলা হয় সব্যসাচী লেখক। তাকে কি বলা হয়? সব্যসাচী লেখক, তাকে বলা হয় সব্যসাচী লেখক। সব্যসাচী, তাকে সব্যসাচী লেখক বলা হয়। এখন সব্যসাচী লেখক কেন বলা হয় এটাও বলবো, সমস্যা নাই। আর এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম, ঠিক আছে? প্রথম নাটক, মুক্তিযুদ্ধ প্রথম নাটকটাই হলো আপনার কি? পায়ের আওয়াজ পাওয়া যায়, নবীন চন্দ্র সেন, হেমচন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে? মনমোহন বসু, নাকি সৈয়দ শামসুল হক? ওকে, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম নাটক, কোথাও কেউ নেই, এটা হ্যাঁ, এটাও তো, এটা ভালো অবশ্যই। আমার আসলে হুমায়ুন আহমেদের নাটক মনে হইলে একটা জিনিস মনে হয়, এই যে বাকের ভাই যাচ্ছে আর গান বাজতেছে, হাওয়া মে উঠতে যায় মেরে লাল দুপট্টা মলমল, তাই না? ওকে,
সো এবার বলি আমরা এটা আমরা কাব্য নাটক বলতে পারি। যাই হোক, সব্যসাচী মানে কি, ধরেন কিছু সাহিত্যিক আছে যে যারা সবকিছু লিখতে পারছেন, মানে সব্যসাচী কাকে বলে, যার দুই হাত সমানে চলে। এখন সৈয়দ শামসুল হক হচ্ছে সাহিত্যের সকল ধারাতের অবস্থা, কবিতা বলেন, গল্প বলেন, ছোট গল্প বলেন বা নাটক বলেন, অর্থাৎ সাহিত্যের আহ, অনেক ভ্যারিয়াস ক্ষেত্রে তার হচ্ছে অবস্থান। এই যে প্রতিটা ক্ষেত্রে তার অবস্থান, এই জন্য তাকে বলে সব্যসাচী লেখক। সো মুক্তিযুদ্ধ ভিত্তিক এই যে প্রথম যে কাব্য নাটক বা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, এটা লিখেন হচ্ছে সৈয়দ শামসুল হক, যাকে বলা হয় সব্যসাচী লেখক, যাকে বলা হয় সব্যসাচী লেখক। ওকে, সো আশা করি অনেকের হচ্ছে, আমাদের হয়েছে কার কার একটু বলে দিই। বাকের ভাই, ওকে, আসমা সিমিনের হয়েছে, সেতু সরকার, আশফিকা কবি, রোমান আক্তার, এভা সানজিন আক্তার হয়েছে, টেক লাভ, সুন্দর হয়েছে। যাদের হয়েছে তাদেরকে থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অনেকেরই হয়েছে। ওকে, ওকে, আশা করি অনেকের হয়েছে, থ্যাংক ইউ। এবার আমরা পরের প্রশ্ন চলে যাই, দেখি এবার পরের প্রশ্ন আমাদের কাছে কি আছে, তাই না? ওকে, কবর নাটকটির, ওকে ফাইন। সো দেখি পরের প্রশ্নটা, যে কবর নাটকটা আছে, এই কবর নাটকটার রচয়িতাকে, কবর নাটকটার রচয়িতাকে, কবর নাটকের রচয়িতাকে এটা বলেন তো একটু। জসিমউদ্দিন, নুরুল মোমেন, মনির চৌধুরী নাকি আব্দুল্লাহ মামুন? কবর নিয়ে একটা ঝামেলা আছে, ঝামেলাটা কি আমি বলে দিই আপনাকে। একটা হলো আপনার কবর, কবর নাটক, ঠিক আছে, কবর নাটক। আরটা হলো কবর কবিতা। কবর কবিতা আমরা সবাই জানি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজা রেখেছে দুই নয়নের জলে, এতটুকু তোর। ওকে ফাইন। দেখি কার কার হয়েছে স্যার, থ্যাংক ইউ। মনির চৌধুরী, সেতু পারবেন। দেখি আমরা কার কার হয় আসলে, ঠিক আছে, কার কার হয় আসলে আমরা একটু দেখি, তাই না? আমরা একটু দেখি। চমৎকার চমৎকার চমৎকার, নাইস, ওয়াও, থ্যাংক ইউ। অনেকে একদম শেষ পর্যন্ত যারা ক্লাস করছেন, থ্যাংক ইউ আপনার, ওয়াও, অ্যামেজিং, প্রত্যেকের দারুণ হয়েছে। উত্তর করে আমরা একটু, মনির চৌধুরী, মিতা তার ভিতরে কুদলি আছে, ওকে ফাইন, একটু দেখি আমরা কি হয় আসলে, তাই না? আচ্ছা, কবর কবিতা। আচ্ছা, এখানে একটা মূল বিষয় হচ্ছে, এই যে আমি একটু আগে আবৃত্তি করলাম কবর কবিতা, মাথায় রাখতে হবে এই যে কবর কবিতাটা আছে, কবর কবিতা হচ্ছে জসিমউদ্দিনের, বাট যদি বলে আমরা কবর নাটক, এটা হচ্ছে মনির চৌধুরীর, মনির চৌধুরী, ঠিক আছে। এবং যে শ্রেণীতে পড়তেন সেই শ্রেণীতে পাঠ্য হয়েছিল কি ভিত্তিক বলেন তো? ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক, ভাষা আন্দোলন ভিত্তিক। সো কবর ভাষা আন্দোলন ভিত্তিক নাটক, তাই না? এটা রচয়িতাকে মনির চৌধুরী। আবার যদি কবর কবিতা, এটা বলবো আমি জসিমউদ্দিন, ঠিক আছে, জসিমউদ্দিন। চমৎকার চমৎকার, টেক লাভ, ওকে ফাইন, নাইস। ওকে, একজন কমেন্ট করছে মনির, মনির কি আপনার বন্ধু লাগে? আপনি মনির চৌধুরীকে মনির বলে কমেন্ট করতেছেন, আপনার মনে হচ্ছে আপনার পাশের নাটকের। ওকে, কবর নাটক হচ্ছে মুর্দা ফকির, হ্যাঁ মুর্দা ফকির হচ্ছে তার একটা চরিত্র। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেকের হয়েছে। মনির চৌধুরী, থ্যাংক ইউ। ওকে ফাইন, সো আমরা দেখি পরেরটা আমাদের কি আছে, একটু খেয়াল করি। ওকে ফাইন, আমরা একটু ঘোষণা করে দিই, দোস্ত যারা হচ্ছে প্রাইমারি প্রিপারেশন নিচ্ছেন, সো আপনাদের অফার কিন্তু ভাই রাহেন ভাই দিয়ে দিয়েছে, আমার অনেক প্রিয় একজন মানুষ। আপনারা চাইলে এখানে অবশ্যই বেটার কিছু পাবেন, অফারে ভর্তি হয়ে যেতে পারেন, শুধু প্রাইমারির জন্য বেস্ট ওয়ান। হ্যাঁ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রথম অভিনীত হয়। আর যারা রায়হান স্যার সম্পর্কে ধারণা নাই, তো রায়হান স্যারের এই ধারণা পাইতে হলে উনার যে কোনো একটা ক্লাসের একটা ক্লিপস দেখলেই হবে। রায়হান স্যার ইজ অ্যামেজিং ফর ইংলিশ। ওকে, সো একটু দেখি। মোসাম্মদ বর্ষা অনেকগুলো ভালোবাসা দিয়েছে, রোমান আক্তার অনেকগুলো ভালোবাসা। এই তো ভালোবাসা আমি নিয়ে রাখবো কোথায়? রাখার জায়গা না থাকলেও আমি রাখবো, কারণ হচ্ছে আপনাদের জন্যই তো আমি। থ্যাংক ইউ বাবা রাজকোনা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো আমরা একটু দেখি, এবার একটু দেখি বড়টা আমাদের জন্য কি আছে। ওকে, সো এবার সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির রচয়িতাকে বলেন। সাত সাগরের মাঝি, ওকে, সাত সাগরের মাঝি, ওকে ফাইন। সাত সাগরের মাঝি কারণ রচয়িতাকে বেগম সুফিয়া কামাল, শেখ ফজলুল করিম, ফররুক আহমদ, নাকি হচ্ছে হাসান হাফিজুর রহমান? কোনটা হবে বলেন, বলেন সবাই একটু উত্তর করার চেষ্টা করি। সবাই উত্তর করার চেষ্টা করি।
দেখি। ওকে ফাইন, রায়হান বোরহান অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। ওকে ফাইন, সাত সাগরের মাঝি, এটা হচ্ছে আমরা জানি। অপশনটা একটু ভুল হচ্ছে তাই না? আমহদ না, ফরুক আহমদ হবে, আসলে আহমদ না, ফরুক আহমদ হবে। থ্যাংক ইউ। সেতু পারভেন, শাহাদাত রাকিব, আঞ্জুমান আরা খাতুন, বাবার রাজকন্যা, বইয়ের ঘ্রাণ, চমৎকার। মুসলিম পূর্ণ জাগরণের কবি ফররুক আহমদ। ওকে, বা আমরা বলতে পারি মুসলিম জাগরণ বলতে কি, আচ্ছা এটাকে আসলে বাংলায় না বলে আর একটু সুন্দর করে বলতে পারি মুসলিম রেনেসা, তাকে বলে মুসলিম রেনেসার কবি। রেনেসা মানে কি? জাগরণ, ঠিক আছে। ইতালি। ওকে, ওকে ফাইন। থ্যাংক ইউ। নাইস 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 নাইস। ওকে ফাইন। সো আমরা একটু দেখি সামনে দিকে কি আছে। সো এটা সাধারণত ফরুক আহমদ, তাই না? এবার আমরা দেখি পরেরটা কি আছে। কাজী নজরুল উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, আলেয়া, ঝিলিমিলি, মধুমালা। ওকে, ঠিক আছে। কাজী নজরুল উপন্যাস কোনটি? উপন্যাস নাটক খুব সহজেই বোঝা যায়। আমি তো আছি, আমি আপনাকে শেখাই দিব, তার পাশাপাশি আপনি একটু উত্তর করেন, ঠিক আছে? উত্তর করেন যে হচ্ছে কাজী নজরুল উপন্যাস কোনটা হবে। তো যখন আপনি এইরকম প্রশ্নগুলো পাবেন, আপনাকে একটা সিস্টেম তো আমি শিখিয়ে দিয়েছি কিভাবে উত্তর করবেন। উত্তর উইল বি ORS সিস্টেম, অপশন রিমুভিং সিস্টেম। আপনি অপশনগুলো দেখবেন, বাদ দিবেন, একটা একটা করে রিমুভ করলে তো বাকিগুলো উত্তর আমার হয়ে যাবে, ঠিক আছে। আল্লামা ইকবালকে, ঠিক আছে, হ্যাঁ, সাত সাগরের মাঝি এই কাব্যটি কিন্তু আল্লামা ইকবালকে উৎসর্গ করেন। আল্লামা ইকবাল জানা আছে যে পাকিস্তানের যে প্রথম, এই যে পাকিস্তানটা আছে, এই পাকিস্তানের প্রথম রূপরেখা কে দান করেন? আল্লামা ইকবাল, ঠিক আছে, আল্লামা ইকবাল, ঠিক আছে। পাক সর জমিন সাদবাত লেখাটা কার? আল্লামা ইকবাল, ঠিক আছে। সে আল্লামা ইকবাল নিয়ে তথ্য দিয়ে দিলাম। আচ্ছা, সে একটু বলে যে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, আলেয়া, ঝিলিমিলি, মধুমালা। তার মানে উপন্যাস মানে কি? উপন্যাসটা খুঁজে বের করুন, বাকিগুলো বাদ দেবেন। ওকে, সো আমরা যদি বাদ দিই উত্তর সেতু পারবেন। ওকে ফাইন। মুসাম্মদ বর্ষা, সেতু পারভিন, সেতু সরকার। ওকে, দুই বোন নাকি? দুইজন নামই সেতু, কিন্তু একজন ও, একজন। ওকে, সো এইটা মনে রাখার জন্য আসলে বেশি কিছু মনে রাখবো না, আমি তো বলে দিয়েছিলাম, তারপর আবার আমি বলে দিচ্ছি। দেখি, আচ্ছা ধরেন আপনার আসছে যে নজরুলের উপন্যাস, ধরেন আপনার পরীক্ষায় আসছে যে নজরুলের উপন্যাস। এখন নজরুলের উপন্যাস যদি আপনার কাছে আসে, কি মনে রাখবেন? এই যে কবুতরটা কেমনে ডাকে বলুন তো? বাকবাকুম, তাই না? এই বাকবাকুম বাকবাকুম বাকবাকুম, এই বাকবাকুম বাকবাকুম বাকবাকুম, এই বাকুম দিয়ে আপনি নজরুল উপন্যাস মনে রাখতে পারেন কিভাবে? এই যে বাঁধন হারা, কি বাঁধন হারা, বাঁধন হারা, তারপরটা হইতে পারে আসলে কুহেলিকা, কুহেলিকা। আর মতে বাকি থাকে একটা, কোনটা বলেন তো? এই যে মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। তাহলে বাকুম বাকবাকুম বাকবাকুম বাকবাকুম, কবুতরের ডাক সমান সমান নজরুলের উপন্যাস। তাহলে কি হবে? বাদনহারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, মৃত্যু ক্ষুধা। ওকে ফাইন। সো যারা মৃত্যু ক্ষুধা উত্তর করেছেন তাদের জন্য একদম একদম টাটকা লাল ভালোবাসা, ঠিক আছে। যাদের হয়েছে লাল ভালোবাসা, আর ভালোবাসা দিলে সব সময় আমি এইরকম একটা চিহ্ন দিয়ে দিই, কারণ সরাসরি যাতে আপনাদের কাছে পৌঁছে যায় আমার এই ভালোবাসা, আমাদের জব মাস্টারের ভালোবাসা। ওকে, সো চমৎকার উত্তর হচ্ছে নামের মিল, মিতা, ফেসবুকে পরিচয়। সেতু পারভিন আর সেতু সরকার দুজন একসঙ্গে ক্লাস করতেছে, আমি যখনই দেখি সেতু পারবেন আর ক্লাসে আসলে সেতু সরকারকে মেনশন করে, সেতু সরকার ক্লাসে আসলে সেতু পারবেনকে মেনশন করে। কারণ কি? পরে জিজ্ঞেস করলাম বোন কিনা, দুজন বলছে বোন না, ফেসবুকে পরিচয় আর নামের মিল, আমরা এখন মিতা। চমৎকার রিপ্লে, চমৎকার উত্তর, থ্যাংক ইউ। সো লাইনটা কি বলেছি? বাকুম বাকবাকুম, চমৎকার। বাকবাকুম, বাতে কি? বাদন হারা, কুতে কি? কুহেলিকা, মতে কি? মৃত্যু ক্ষুধা। সো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এই নজরুলের উপন্যাস কয়টা বলতো, ও কোনো উত্তর দিবে না, বলবেন বাকবাকুম বাকবাকুম। ওকে, কবুতরের ডাক ডাক পারে কেন? এটা দিয়ে তো বলা যায় বাদন হারা, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা। এখন একজন আবার মন খারাপ হয়ে গেছে, ভাই আপনি তো ওই যে জব মাস্টার আসলেন, আইসা আমারে শিখাই দিলেন হচ্ছে নজরুলের উপন্যাস, তাহলে নাটকটা কে শিখাবে? সমস্যা নাই, যার কেউ নাই তার দুর্বার স্যার আছে, দুর্বার স্যার আপনাকে শিখাই দিচ্ছে, ঠিক আছে। এই যে নাটকটা কিভাবে মনে রাখবেন আরো সহজ করে বলে দেই, এটা একটু মজার বিষয় আছে। হ্যাঁ, লেখেন আলেয়া, কি লিখবেন? আলেয়া। ওকে, আলেয়া, আলেয়া তার বোন, কাকে? আলেয়া তার বোন, তার বোন মধুমালাকে নিয়ে, কাকে নিয়ে? মধুমালাকে নিয়ে, মধুমালাকে নিয়ে, মধুমালাকে নিয়ে ঝিলিমিলি, ঝিলিমিলি, ঠিক আছে, ঝিলিমিলি। এখান থেকে একটা গান আছে, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঠিক আছে। সো আলেয়া তার বোন মধুমালাকে নিয়ে ঝিলিমিলি রঙের শাড়ি পরে, কি রঙের?
ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল। কোথায় গেল? পুতুলের বিয়ে। চমৎকার, পুতুলের বিয়েতে গেল। কোথায় গিয়েছে? পুতুলের বিয়েতে গেল। বাহ, নাইস। তো আলেয়া কে তাহলে গিয়েছে? আলেয়া। আলেয়া কাকে নিয়ে গেছে? তার বোন। আলেয়া তার বোন মধুমালাকে নিয়ে, ঝিলিমিলি রঙের শাড়ি পরে, ঠিক আছে, ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল, তাই না? সো নাটকগুলো দেখেন তো। ও এই নাটকগুলো মনে রাখতে, এই লাইনটা লেখা শেষ হলে একটু ডান লেখেন, লেখা হয়ে গেলে একটু ডান লিখেন, একটু ডান লিখে ফেলেন ভাই, একটু ডান লিখে ফেলেন। হ্যাঁ, দূর। ঝিলিমিলি রঙের শাড়ি পরে, ঠিক আছে, নাটকগুলো দেখেন তো। ও এই নাটকগুলো মনে রাখতে, এই লাইনটা লেখা শেষ হলে ডান। আমরা ক্লাস করার সুযোগ দিই, কিন্তু কেউ বাজে কমেন্ট করলে তাকে আমরা ব্লক মেরে দিব। ওকে, সো আলেয়া তার বোন মধুমালাকে নিয়ে ঝিলিমিলি রঙের শাড়ি পরে পুতুলের বিয়েতে গেল, তাই না? ওকে, ফোনটা ডিস্টার্ব তো। ওকে, সো এবার একটু খেয়াল করি। সো এখানে দেখি আমরা কি কি উত্তর হচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখি যে আলেয়া, তাহলে কে গেছে? নাম কি? আলেয়া। হ্যাঁ, না, আর তারপর হচ্ছে মধুমালা আছে, ঠিক আছে, তারপর ঝিলিমিলি আছে, তারপর হচ্ছে পুতুলের বিয়ে। কি আছে? পুতুলের বিয়ে। সো আমরা উত্তর করছি। সো এই জিনিসগুলো হচ্ছে নজরুলের নাটক, তাই না? সো কামিং আপ নেক্সট, পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটা কে রচনা করেছেন? ঠিক আছে, কে রচনা করেছেন? পদ্মা মেঘনা যমুনা। এই পদ্মা মেঘনা যমুনা আসলে একটা জিনিসকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে জানেন? ধরেন প্রথম যখন পাকিস্তানটা ছিল, এই পাকিস্তানটা কিন্তু আসলে সবকিছুর মানে নতুন পাকিস্তানের সৃষ্টি হচ্ছে। এই নতুন পাকিস্তানের উদ্ভব, মধ্যবিত্ত সমাজের যে চিত্রটা, এটা তুলে ধরা হয়েছে কোথায় কোথায় গেল গো? কোথায়? যে পদ্মা মেঘনা যমুনা। এটা লিখেছেন কে? লিখেছেন হচ্ছে, উত্তর করুন। আমরা দেখি, উত্তর করুন। ঠিক আছে, উত্তর করুন, একটু একটু উত্তর করার চেষ্টা করি আমরা। উত্তর একজন চমৎকার সেতু পারবেন, চমৎকার একটা কমেন্ট করছে। শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবার, জল তরঙ্গে ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। ঠিক আছে, কি চমৎকার। হ্যাঁ, খুবই চমৎকার সেতু পারবেন, খুবই চমৎকার। আপনাদের উপস্থিতি খুবই চমৎকার, থ্যাংক ইউ। ওকে, সো এটার উত্তর হচ্ছে আবু জাফর শামসুদ্দিন। সো পুরো ক্লাসটা জুড়ে ছিলাম আমি দুর্বার স্যার ছিলাম আপনাদের সাথে। সো ক্লাসটি কেমন লাগলো? জব মাস্টার এই ক্লাসটি কেমন লাগলো? সো আপনারা একটু কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের প্রিয় প্ল্যাটফর্মে। সবাই একটু জানান যে কেমন লাগলো আপনাদের পুরো ক্লাসটা। ওকে, একটু জানান। চমৎকার, থ্যাংক ইউ, অসাধারণ ক্লাস। ওকে, আমজুয়ারা খাতুন আছে, তোমার আমার ঠিকানা পদ্মা মারবে কিন্তু ভাই। ওকে, একজন কমেন্ট করছে, ভাই আপনাকে আজকে বেশি কালো লাগতেছে। এটা কালো লাগার কিছু নাই, আই এম ব্ল্যাক, আমি কালোই, কালো লাগার কিছু নাই, ঠিক আছে। আর সমস্যা নাই, আমি বলবো রান্নাকে বলবো নেক্সট ক্লাস থেকে আমাকে লাইট একটু বাড়ায় দেয়, ঠিক আছে, এক্সট্রা লাইটের পিছনে খরচ করে। ও লাইট একটা বন্ধ আছে, এই জন্য একটু বেশি ভালো লাগতেছে। আমি সকালে আছে ঘুম থেকে লেট করেছিল, ক্লাস ছিল আমার, এই জন্য আমি ফেস ওয়াশ দিতে পারি নাই। নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ। আবু জাফর শামসুদ্দিন, অসাধারণ স্যার, সুমাইয়া আলম, সেতু সরকার। সো থ্যাংক ইউ, সব কথার বাইরে গিয়ে আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, থ্যাংক ইউ। জব মাস্টার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ সামনের কোনো দিনে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং অবশ্যই যেটা থাকতেই হবে সুন্দর। আসসালামু আলাইকুম।